বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের স্পিকিং পার্ট 3 এর ফার্স্ট ক্লাস। সো স্পিকিং পার্ট 3 ব্যাপারটা একটু ডিফারেন্ট। যেহেতু স্পিকিং পার্ট 3 ডিফারেন্ট, আমরা ডিফারেন্ট ওয়েতেই আলাপ আলোচনা করব। সো স্পিকিং পার্ট 3 তে আসলে কি কি থাকে, এখানে প্রশ্ন কিভাবে হয়ে থাকে এবং প্রশ্নের পরিপ্রেক্ষিতে আপনার আনসারটা কিরকম হবে সেগুলো নিয়ে যুগপৎ আলোচনা হবে আজকে। সো সবাই আপনার স্পিকিং খাতার নতুন একটা পৃষ্ঠায় চলে যান, সেখানে যে লেখেন স্পিকিং পার্ট 3। সবাই একটু লেখেন। একজন একটা নেতিবাচক মন্তব্য করেছেন। যারা সাউন্ড পান না তারা জুম ইউজ করা শিখেন আগে। আহ, দুঃখিত ভাইয়া, এই ধরনের কথা দয়া করে বলিয়েন না। কারণ আপনি দেশের বাইরে আসতে চাচ্ছেন। এইখানকার মানুষজন না ভাই খুবই ভালো। মানে হচ্ছে ধরেন অ্যাজ ইউজুয়াল, পার্সন টু পার্সন দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। বাট আমাদের দেশে কি হয়, আমাদের দেশের পার্সপেক্টিভে আহ, দেশে আমরা টিচারদের অনেক সম্মান করি। টিচাররা আমাদের ধমকাধমকি করে, আমাদের ভালোর জন্যই করে। হ্যাঁ, সবকিছুরই ভালো খারাপ দিক আছে। কিন্তু এখানে টিচার অনেক নম্র ভদ্র। একজন টিচারও স্টুডেন্টের সাথে কথা বলে খুবই বিনয়ের সাথে। আমাদের দেশে অনেক সময় হয় না যে ভয়ে ভয়ে কথা বলে, আমরা যেটাকে বলি। সো সে ওয়েট করে আপনি তাকে কি প্রশ্ন করবেন, সে কি আনসার করবে। আহ খুবই আন্তরিক। সো এখানকার মানুষজনও খুবই আন্তরিক। আহ কাজেই যে কেউ যে কোনো ভুল করতেই পারে, যে কেউ যে কারো প্রবলেম হতেই পারে। বাট উইলিংলি ফ্রড করলে সেটা ডিফারেন্ট কেস। এছাড়া অনিচ্ছাকৃত ভাবে যে কেউ যে কারো প্রবলেম হতে পারে, এটা আমি আশা করি আপনারা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারো যদি অনিচ্ছাকৃত ভাবে কোনো ধরনের ভুল হয়, কেউ কাউকে নেতিবাচক মন্তব্য করা থেকে দয়া করে বিরত থাকবেন। এতে করে দেখবেন আপনি নিজেই ভালো থাকবেন। ঠিক আছে ভাইয়া? আর এটা, এই কালচারটা আপনারা নিশ্চয়ই জানেন। আমি দেশের বাইরে থেকে শুনেছি, কিন্তু এখানে এসে দেখতেছি টিচারদেরকে এখানে সবাই নাম ধরে ডাকে। হ্যাঁ, নাম ধরে না ডাকলে তারা মাইন্ড করে, তারা হচ্ছে ধরেন একটু, মানে কি বলবো, যে বিরক্ত হয় যে সে আমার সাথে আন্তরিক না। হ্যাঁ, সো ধরেন এখানে এক এক ভাই রাকিব সরকার। সো উনি ইউনিভার্সিটির টিচার, সো ওনাকে সবাই বলবে হাই রাকিব, ভাই রাকিব। কারণ তার বয়স যাই হোক, 70 80 90 100, যাই হোক, তাকে হচ্ছে নাম ধরে ডাকবে। এবং সেই টিচার আপনার কাছে আসবে, পুরো ক্লাসে আপনার কাছে আসবে, কেমন আছেন, ব্রেক টাইমে এই সময়গুলো সে কাজে লাগায়। এখন আপনাকে সে জিজ্ঞেস করবে আপনার পড়াশোনা কেমন চলছে, অথবা এই অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, তোমার কি কি প্রবলেম হচ্ছে। তারপরে হচ্ছে মানে সব পজিটিভ ভাবে দেখবে। এই পজিটিভনেস নিয়ে যদি আমি বলতে যাই, তাহলে এটা প্রায় আমার 1.5 ঘন্টা সময় আহ, মনে হয় না কাভার হবে। এবং এই পজিটিভনেসটা যদি আপনি ভাবেন, আপনার লাইফটা আমার মনে হয় যে আল্লাহ চায় তো অর্ধেক হচ্ছে ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। দুইটা এক্সাম্পল দেই। ধরেন কানাডাতে এখন মাইনাস টেম্পারেচার শুরু হয়েছে। সো শীতের মানে বরফ টরফ মোটামুটি পড়া শুরু করছে, বাট ফুল রিদমে এখনো হয়নি। সো এই পুরো শীতের মধ্যে যারা কাজ করতে যাবে নেক্সট টাইমে বা বাইরে, সো দেখা যাচ্ছে যে আপনার 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার এরকম হচ্ছে পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত এখানে হচ্ছে পুরো বরফ দিয়ে ঢাকা। কিন্তু তারা মানসিকভাবে বলবে, মানসিকভাবে তারা অনেক স্ট্রং। বলবে যে ও এটা তো নর্মাল, ইটস ওকে, ইটস ওকে। সো মানে যত প্রবলেমই থাকুক, যাই থাকুক না কেন, মেন্টালি হচ্ছে তারা সবসময় স্ট্রং থাকে। সো এই যে ব্যবহারগুলো এখানে না আসা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না, যেটা বাংলাদেশ থেকে আসলে কঠিন। সো আপনি যদি আলটিমেটলি আরেকজনকে হেল্প করেন, আহ, আপনি যদি আরেকজনকে হেল্প করেন, দেখবেন যে সেই হেল্পটা, বল যেমন হচ্ছে অলে যদি থ্রো করেন, বলটা আপনার দিকেই ফেরত আসবে। এট দ্য সেম টাইম আপনি যদি কাউকে হেল্প করেন, এই হেল্পটাও বল থ্রো করার মতো, এই হেল্পটা আপনার দিকেই হেল্প হয়ে ফেরত আসবে। ব্যাপারটা কেমন? ধরেন আপনি কাউকে হেল্প করলেন, আপনার কোনো উদ্দেশ্য নাই যে সে আপনাকে পাল্টা হেল্প করতে পারবে, কোনো ওয়েও নাই হয়তো তার কাছ থেকে। হতে পারে ন্যাচারালি সেম আরো ভালো কোনো হেল্প অন্যের কাছ থেকে পাবেন, অথবা ন্যাচারালি এরকম আপনার কাছে হবে, নিজের কাছে ফিলিং হবে
যে ওকে আমি এভাবে হেল্প করতেছি, এটা করতেছি, এটা করতেছি, তাহলে আমার আরো ভালো পড়াশোনা করা দরকার। আপনার কাছে আপনার পড়াশোনা করতে আরো ভালো লাগবে, রিসার্চ করতে আপনার ভালো লাগবে, আপনার ব্রেনটা হচ্ছে আরেকটু খোলামেলা হবে, মানে চিন্তা করার জন্য, ফ্রি থিঙ্কিং এর জন্য। তখন দেখা যাবে আপনার আইএলটিএস এর পড়াশোনা হোক বা দুনিয়াবি যে কোনো কাজে যান, সেটা থেকে আউটপুটটা ভালো হবে। তো এটাকে আমি বলতেছি যে কাউকে হেল্প করলে এটা কত, মানে হেল্পটা বল বাউন্স করার মতো, হেল্পটা বাউন্স করে আবার আপনার দিকে ফেরত আসবে। সো এটা হচ্ছে ন্যাচারালি আপনি ইয়েটা পাবেন। বাট ধরেন আহ, ধরেন যারা আমরা মুসলমান সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, অথবা অন্য ধর্মেরও মানুষ আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, এটা তো আছেই। এছাড়া ন্যাচারাল রিভেন্সটাও আপনি পাবেন। ওকে, সো যে এই ধরনের কমেন্টস দয়া করে আর করিয়েন না যে মানে এটা শেখেন বা এটা ঠিক না। সো এটা আসলে আমার কাছে কষ্টকর যে আপনার নিজেদের মধ্যে একজন আরেকজনকে এরকম বলতেছেন। উই লার্ন থ্রু মিস্টেক্স, আমরা ভুলের মাধ্যমে শিখি। কানাডাতে এখন ব্ল্যাক ফ্রাইডে চলতেছে, এখানে প্রচুর ডিসকাউন্ট দেওয়া হয়। আহ, আজকে ইনশাল্লাহ যাব ক্লাস শেষ করে মার্কেটে। দেখা যাবে যে সেম প্রোডাক্টটা আপনি অন্য সময় গেলে হয়তো $200 $300 পাইতেন। এখন আপনি সেটা কোনো কোনো প্রোডাক্ট $80, কোনো কোনো প্রোডাক্ট $100, 70%, 30% এগুলো ডিসকাউন্টে দেওয়া হয়। সত্যিকার অর্থে এটা ডিসকাউন্ট 2-1 দিনের জন্য থাকে বা 4-5 দিনের জন্য থাকে। আহ, আপনারা সবাই জানেন আমাদের এখানে ক্যানাডারও একজন আছেন, ক্লাস করেন। সো হচ্ছে আসেন, আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবেন, ভালো লাগবে। আমি মনে করি আপনি যদি ঘোরাঘুরিটাও পছন্দ হয়, তাও আপনি হচ্ছে কানাডা চুজ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যেহেতু কানাডা আসার নিয়ত করেই ফেলছেন, আপনি আসবেনই, কাজে যত দ্রুত সম্ভব আপনি ট্রাই করেন যে আইএলটিএসটা শেষ করার। যত দ্রুত সম্ভব আপনি ট্রাই করেন কোনোভাবে আপনি অ্যাপ্লাইটা করার, সেটা ডিপ্লোমা কোর্স হোক, সেটা মাস্টার্স কোর্স হোক। আর আইএলটিএসটা দিয়ে ফেলেন, আইএলটিএস দিতে দেরি করিয়েন না। আইএলটিএস দিতে আপনার প্রিপারেশন যাবৎকালে, জীবনে কোনো পরীক্ষার প্রস্তুতি এখন পর্যন্ত সম্পন্ন হয় নাই। আর আপকামিং পরীক্ষাতে জীবনেও পরীক্ষার প্রস্তুতি শতভাগ কমপ্লিট করে কেউ পরীক্ষা দিতে পারবে বলে আমি মনে করি না। আপনি ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, যারা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছেন তাদের কি কখনো মনে হয়েছে যে আমার প্রিপারেশনটা কমপ্লিট? যে ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস লাস্ট, মানে লাস্ট না, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, যে ইউনিভার্সিটির টিচার হয়েছে আমাদের যে সমস্ত ফ্রেন্ড, তাদেরও যদি বলা হয় যে তুমি ওই পরীক্ষা দে তো, কালকে পরীক্ষা প্রিপারেশন কেমন, বলে না ভাই এখনো পড়া অনেক বাকি, এই সেই হ্যান ত্যান। সো আইএলটিএস এর প্রিপারেশনটা তো আরো হিউজ প্রিপারেশন। সো এখানেও প্রস্তুতিটা কারো শেষ হয় না, হবেও না। বাট আপনি একটা টাইম ফ্রেম ফিক্সড করে পরীক্ষাটা দিয়ে ফেলেন, সেটা 3 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক। এটা আপনি দয়া করে করে ফেলেন। আমাদের আমাদের এক স্টুডেন্ট, আমি গত কালকে যেটা বলতেছিলাম, যে আপনার গ্রামে থেকে বই টই ঢাকা থেকে নিয়ে শুধুমাত্র ওখানেই পড়াশোনা করে আমাদের আইএলটিএস এর ফুল কোর্সের স্টুডেন্ট ছিল। হটিবার যে কোনো কোচিং হোক বা যেভাবেই হোক, নিজে পড়ার মাধ্যমেই হোক, আপনার যদি আগ্রহ থাকে আপনি যে কোনো ভাবেই আপনি পাবেন। কিন্তু আমাদের কোচিং থেকে যেহেতু হয়েছে, এখানে কোচিং করে, এই জন্য আমি বলতেছি, বলতেও ভালো লাগতেছে। সো আপনারাও যে কেউ যদি পড়াশোনা করেন, অবশ্যই ইনশাল্লাহ স্কোর ভালো হতে বাধ্য। সো সবাই সবার প্রতি আন্তরিক থাকবেন, কেউ কাউকে নেগেটিভ কমেন্ট করবেন না, পজিটিভ থাকবেন। পজিটিভনেসটা অনেক বড় কিছু লাইফে, যেটা আপনার নিজের ভালো লাগার জন্য সহায়ক, পরিবেশ, সমাজ, শান্তি প্রতিষ্ঠার জন্য এটা অন্যতম একটা ভালো বিষয়। হোয়াট। সো স্পিকিং পার্ট 3 এটা কখন শুরু হয়? যখন আপনার স্পিকিং পার্ট 1, এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ মনো স্পিকারের মতো। স্পিকার সাহেব, আপনি তো সেখানে স্পিকার হবেন, আপনার এক্সামিনার, আপনার পরীক্ষক আপনাকে একাধারে লাগাতার প্রশ্ন করে যাবে। পার্ট 1-এ আপনিও লাগাতার ভাবে আনসার করে যাবেন। আপনি যদি ভুল টুলও বলেন, টিচার কিচ্ছু বলবে না। পার্ট 1ও মনো স্পিকারের মতো। আপনার হচ্ছে পার্ট 1 যেটা, সেটা মনো স্পিকারের মতো, আপনাকে প্রশ্ন করবে, আপনি সেখান থেকে আনসার করবেন পার্ট 1-এ। সরি, পার্ট 2-তে একটা কিউ কার্ড দেওয়া হবে, সেখান থেকে আপনি আনসার করবেন। কিন্তু চৌধুরী সাহেব, পার্ট 3 এইটা পার্ট 1 পার্ট 2 এর মতো না, এটা মনো স্পিকারের মতো না। এইটাকে বলাই হচ্ছে ডিসকাশন অথবা হাইপোথেসিস টপিক। সো সবাই লিখে রাখেন,
আমি একটু আবারও দোবারা ব্যাখ্যা করছি। পার্ট 1, স্পিকার শুধু প্রশ্নটাই করবে। স্পিকার শুধু প্রশ্নটাই করবে, আপনি শুধু আনসারটাই দিবেন। আপনি শুধু আনসার করবেন। পার্ট 1 এটা হচ্ছে আপনি হবেন মনো স্পিকার। ওকে, আপনি হচ্ছেন মনো স্পিকার। সো আপনি একাই হচ্ছে শুধু আনসার করবেন। টিচার এখানে বিন্দু মাত্র আপনাকে কোনো ধরনের হচ্ছে বাধা দিবে না। ওকে, যে এটা কেন বললেন, এটা এইভাবে তো ঠিক না, আপনি আমার দেশকে নিয়ে বিরুদ্ধে বললেন, অথবা হচ্ছে আহ, আপনি ধরেন কথা প্রসঙ্গে ইসরায়েলকে গালিগালাজ করলেন। সো আপনার ইংলিশে অনেক গালিগালাজ আছে, হ্যাঁ, বাংলায় যেমন আমরা এটার বাচ্চা ওটার বাচ্চা এই সেই হ্যান ত্যান নানান ধরনের গালি দেই, এই দেশেও কমন কিছু গালি আছে। সো আপনি এই ধরনের মানে ইংলিশ স্ল্যাং ইউজ করে ইসরায়েলকে গালিগালাজ করলেন, সো টিচার আপনাকে কিচ্ছু বলবে না। স্পিকার শুধু প্রশ্নটাই করবে, আপনি শুধু আনসার করবেন, এর মধ্যে কোনো ডিস্টার্ব করবে না। টিচার তখনই ডিস্টার্ব করবে যখন পার্ট 1-এর আরেকটা প্রশ্ন করতে হবে। খুব ভালো মতো বুঝেন, না বুঝলে আওয়াজ দিয়েন, হ্যাঁ, লজিক্যাল আওয়াজ দিয়েন। বাট এখন আমি দেখাচ্ছি স্পিকিং, আপনি বলেন বলেন না যে ভাই রাইটিং এর বোথ ভিউজটা কিভাবে সলভ করব একটু বলেন তো। আবার চ্যাট বক্সে আরেকজন লিখলেন যে ভাই রেকর্ডটা কি পাবো। আবার আরেকজন বললেন যে ভাই ওই ম্যাটেরিয়ালস তো আমি খুঁজে পাচ্ছি না। সো দয়া করে একটু লজিক্যাল হবে। সো পার্ট 1-এর এই মনো স্পিকার একাই প্রশ্ন করবে, একাই আনসার করবেন। আপনি যা বলবেন তাই সর্বে সর্বা, এখানে কোনো ভিন্ন কিছু নাই। পার্ট 2ও তাই, এখানেও আপনি মনো স্পিকার, শুধুমাত্র আলটিমেট আলটিমেট আপনাকে থামানো হবে যে আপনার সময় শেষ, টাইম আপ। আপনাকে আলটিমেট থামানো হবে, টাইম আপ যেখানে। তো এখানেও আপনি মনো স্পিকার পার্ট 2-তে। এখানে আপনি 1 মিনিটের লম্বা প্রিপারেশন আর 2 মিনিটের সংক্ষিপ্ত আনসার। 1 মিনিটের লম্বা প্রিপারেশন আর 2 মিনিটের শর্ট আনসার। 1 মিনিটের লম্বা প্রিপারেশন, 2 মিনিটের শর্ট আনসার। ওকে, সবাই একটু লিখে রাখেন খাতায়। তো আহ মোহাম্মদ আব্দুল মাজিদ সৌদ ভাই, আপনি ইন্ডিয়াতে কেন যাচ্ছেন? আপনার ট্রিটমেন্টের জন্য? আমরা সবাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ সহজ করুক। ওকে, সো পার্ট 2-তে হচ্ছে মনো স্পিকার, আপনি একাই 2 মিনিটের লম্বা প্রিপারেশন, সরি 1 মিনিটের লম্বা প্রিপারেশনে 2 মিনিটের শর্ট আনসার। ইটস ইজি, ভেরি সোজা। ওকে, 1 মিনিটের লম্বা প্রিপারেশন আর 2 মিনিটের শর্ট আনসার। এখানে টিচার আপনাকে কোনোভাবেই থামাবে না। ওকে, আর পার্ট 1-এর যে বিষয়টা, এটা হচ্ছে সেলফ সেন্টার। আপনি কি করলেন, আপনি কোথায় থাকেন, আপনি কোথায় পড়াশোনা করেন, আপনার কি ভালো লাগে, আপনি কি ভালো পান, আপনার হচ্ছে কোথায় ঘুরতে যেতে চান, কাকে কাকে কার সাথে রেস্টুরেন্টে খেতে যেতে চান। সো এই টাইপসের কথাবার্তা সেলফ সেন্টার, সেলফ মানে আত্ম, সেন্টার মানে কেন্দ্রিক, আত্মকেন্দ্রিক প্রশ্ন হয়ে থাকে এই পার্ট 1-এ। আর পার্ট 2-তে হচ্ছে ওভারঅল ডিসক্রিপশন টাইপসের। ওকে,
এখানে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপসের, জাস্ট বর্ণনা করবেন অমুক দেশের অমুক এই করছে হেন তেন হাবিজাবি, অন্য মানুষকে নিয়ে কথা বলবেন, যে হচ্ছে ডেসক্রিপশন টাইপের, ডেসক্রিপশন। আর পার্ট থ্রিতে এটার নাম হচ্ছে ডিসকাশন অথবা হাইপোথেসিস টপিক। আচ্ছা, এই যে আপনার বাংলাদেশে অনেকদিন যাবত কথাবার্তা চলতেছে যে তারা সংলাপ করবে, সংলাপ। যদি সংলাপ কি একা একা হয়, বা সংলাপে যদি শুধু একজন কথা বলে এটা কি সংলাপ হয়? সংলাপ কিন্তু একজনকে দিয়ে হয় না। সংলাপের জন্য পাল্টাপাল্টি মুখোমুখি নানান ধরনের কথাবার্তা থাকে। ওকে, এটাকে বলা হয় সংলাপ। মিনিমাম দুইজন লাগে সংলাপের জন্য, মিনিমাম হচ্ছে দুইজন লাগে। সো পার্ট থ্রি মানেই হচ্ছে আপনার এই ডিসকাশন অথবা হাইপোথেসিস টপিকস এর কথাবার্তা, যেটা অন্য মানুষকে নিয়ে আলোচনা করা হয়, যেটা অন্য মানুষকে নিয়ে আলোচনা করা হয়ে থাকে এই আপনার হচ্ছে পার্ট থ্রিতে। পার্ট ওয়ানে হচ্ছে আপনার আত্মকেন্দ্রিক প্রশ্ন হয়ে থাকে। প্রশ্ন যদি আত্মকেন্দ্রিক হয়, আনসার কি পরকেন্দ্রিক হবে? বলেন না। প্রশ্ন যদি আপনার নিজের সম্পর্কে করা হয়, উত্তর কি অন্য মানুষকে নিয়ে বলবেন? না, প্রশ্ন করা হয়েছে আপনার নিজের সম্পর্কে, আপনি হচ্ছে উত্তর পাড়ার অন্য মানুষকে নিয়ে আনসার করবেন না, আপনি আপনার বাড়ির আপনার সম্পর্কে হচ্ছে উত্তরগুলো দিবেন। ওকে, আর পার্ট টু, আপনিও না সেও না, আপনিও না উত্তর বাড়ির অন্য অন্য কেউ না, সাধারণত একটা ডেসক্রিপশন করবেন যে এই হয়ে থাকে, সাধারণত এটা হয়ে থাকে, সাধারণত মানুষ এটা করে, আমি এটা পছন্দ করি, এই সেই হ্যান ত্যান। এখানে হচ্ছে নর্মাল কথাবার্তা বলবেন, এখানে আপনিও আসতে পারেন, উত্তর বাড়ির অন্য মানুষও আসতে পারে। আর পার্ট থ্রি হচ্ছে সোজা কথা ডিসকাশন, পিপলস থিঙ্কিং, যে অন্য মানুষের কি করা উচিত, অন্য মানুষ কি করে, আপনার মতে অন্য মানুষের ধারণাটা কি। ব্যাপারটা হচ্ছে কিরকম, আপনার মতে অন্য মানুষের ধারণাটা ধারণাটা কি। ওকে, এতক্ষণ যত কথা বললাম এগুলো হচ্ছে আপনার একটু জেনে রাখলে বিষয়টা ইজি হয়। বাট এই 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 বিষয়গুলো 7, 8, 9 ব্যান্ড লেভেলের জন্য, এই এতক্ষণ যা বললাম এগুলো 7, 8, 9 ব্যান্ড লেভেলের জন্য, এগুলো একটু খেয়াল করতে হবে। এছাড়া এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। যাদের 6, 6.5 বা 10, 8, 7 পেতে চান, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না, সোজা সাপটা কথা। এখন দেখেন, পার্ট থ্রিতে আপনি যখন পার্ট ওয়ান পার্ট টু শেষ করলেন, পার্ট থ্রিতে আপনাকে কি জিজ্ঞেস করবে? পার্ট থ্রিতে আপনার হচ্ছে দুটা টাইপসের কোশ্চেন হয়। যদি মেইনলি টু টাইপসের কোশ্চেন হয় পার্ট থ্রিতে। ও ভাই, সবাই লিখতেছেন খাতায়? সবাই লিখতেছেন? লেখাটা এটা বিনয়ের লক্ষণ, লেখাটা এটা হচ্ছে আন্তরিকতার লক্ষণ, যে আপনি আন্তরিকতার সাথে পড়াশোনা করতেছেন। ওকে, আকলিমা আক্তার ম্যাডাম, আপনি কি লিখতেছেন? আকলিমা আক্তার ম্যাডাম, আপনি কি লিখতেছেন? আকলিমা আক্তার ম্যাডাম আর আলামিন ভাই, আপনারা কি লিখতেছেন? এই দুজন আপনারা একটু একটা কাজ করেন তো, উইদিন ন্যানো সেকেন্ডের মধ্যে আপনারা যা লিখছেন সেটা ছবি তুলে আমাদের এখানে চ্যাট বক্সে দেন অথবা হোয়াটসঅ্যাপে দেন, দেখি আপনি আসলে লিখছেন কিনা। মার্জিয়া তাহসিন, প্রেজেন্টার, আপনি কি প্রেজেন্ট করে থাকেন? মার্জিয়া তাহসিন ম্যাম, আপনি কি রেডিও প্রেজেন্টার আর যে, নাকি হচ্ছে আপনি
মানে ইভেন্ট ম্যানেজমেন্ট করেন না কি হচ্ছে কি, আপনি কি প্রেজেন্ট করেন? ওকে, আলহামদুলিল্লাহ। ফারজানা আমিন ম্যাডাম বলছেন 4টে খাতা আলাদা করে। ওকে, সো সাধারণত দুইটা টাইপসের কোশ্চেন হয়। একটা হচ্ছে আপনার কিউ কার্ড রিলেটেড কোশ্চেন। এই যে সদ্য আপনি স্পিকিং পার্ট 2 এর পরীক্ষাটা শেষ করলেন, স্পিকিং পার্ট 2 তে আপনাকে একটা কিউ কার্ড দেওয়া হয়েছিল, সেখান থেকে আপনি উত্তর করেছেন। এই কিউ কার্ড থেকে, কিউ কার্ডের টপিক থেকে আপনার এক্সামিনার যদি সঠিকভাবে বুঝতে না পারে অনেক প্রশ্ন, তাহলে আপনাকে মেইন কোনো প্রশ্ন ছাড়াই আনসার করতে, প্রশ্ন করতে পারে। যে সেটা আনসার স্ক্রিপ্টে নাই, কিন্তু আপনাকে হচ্ছে জিনিসটা আরো বেশি ক্লারিফাই করার জন্য আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনাকে যত বেশি কোশ্চেন করবে, আপনি ধরে নেবেন আপনার জন্য তত বেশি ভালো, জীবনে আসবে আলো। আইএলটিএস ব্যান্ড স্কোর হচ্ছে হবে না কখনো কালো। ঠিক আছে ভাই? সো প্রশ্ন বেশি করা ভালো। আপনাকে যখন আপনার এক্সামিনার 7, 7.5, 8, 8.5, ইভেন 9 দিতে চায়, তখন সে প্রশ্নের আর খুব বেশি ধার ধারেন। আপনার সাথে কথা বলে সে যদি, তার যদি ভালো লাগে, সে তার যদি ন্যাচারাল মনে হয়, তখন এটা আপনি 7, 8, 9 এর কাছাকাছি আপনি যাবেন। সো প্রশ্ন কম করলো, আপনাকে বেশি পেঁচালো না, অল্প কথাই ছেড়ে দিল, তাহলে আপনার স্কোর ধরেন 6, 6.5 এরকম মধ্যেই সীমাবদ্ধ থাকবে। আর পার্ট 3-তে, বিশেষ করে পার্ট 3-তে বা পুরো এক্সাম হলে যদি দেখেন কথা আপনি বেশি কইতেছেন, তাহলে পরীক্ষার হলেই ধরে নেবেন পরীক্ষা ভালো হচ্ছে। আর যদি দেখেন না, কথা আপনি বেশি বলতেছেন না, এক্সামিনার বেশি কথা বলতেছে, আপনার থেকে খোঁচায় খোঁচায় কথা বের করতেছে, তাহলে মনে করবেন সামথিং, সামথিং রং। ওকে, সো কথা আপনাকে বেশি বলতে হবে। কথা বেশি বলার কি কি উপায় আমরা এটা বাতলায় দিচ্ছি ইনশাল্লাহ। যে যে কোনো প্রশ্ন হোক না কেন, অবশ্যই বেশি কথা বলতে পারবেন। তাহলে লিখে রাখেন যে আপনার পার্ট 3-তে দুইটা টাইপসের কোশ্চেন হয়। একটা হচ্ছে কিউ কার্ড রিলেটেড কোশ্চেন, আর একটা হচ্ছে ডিসকাশন বেসড কোশ্চেন। ধরেন আপনার পরীক্ষায় কিউ কার্ডের প্রশ্নটা ছিল যে ডিসক্রাইব এ প্লেস হোয়ার ইউ ওয়ান্ট টু ভিজিট, অথবা ডিসক্রাইব এ প্লেস ইউ ভিজিটেড রিসেন্টলি। তো আপনি উত্তর দিয়েছেন, অথবা দক্ষিণ দিয়েছেন, অথবা আপনি আনসার করেছেন, বা পুলিশ বিডিআর যাই করেন। সো এরপরে আপনার টিচার আপনাকে কোশ্চেন করতে পারে যে ওয়েল, উইল ইউ রিকমেন্ড এনিওন টু ভিজিট দিস প্লেস। প্লেস রিলেটেড কোশ্চেন ছিল ভাই, আপনার কিউ কার্ডটা ছিল প্লেস রিলেটেড, আপনার কিউ কার্ডটা ছিল প্লেস রিলেটেড। এখন এই প্লেস রিলেটেড প্রশ্নই আপনাকে করতে পারে যে ডু ইউ, উইল ইউ রিকমেন্ড এনিওন টু ভিজিট দিস প্লেস, অথবা আপনি বলেছেন যে দ্য ফেয়ার ওয়াজ 4,300 টাকা, হুইচ ওয়াজ রিয়েলি রিজনেবল। অথবা আপনাকে বলতে পারে যে ওয়েল, ডু ইউ থিঙ্ক ইউ অল অফ ইউর কস্ট ওয়াজ রিজনেবল, অর ওয়াজ দেয়ার এনি পসিবিলিটি টু কাট ইউর কস্ট। সো তোমার কি এটা খরচ কম করার কোনো চান্স বা কোনো সুযোগ বা কোনো পসিবিলিটি ছিল কিনা। একদম নর্মাল, এগুলো আপনি হচ্ছে গল্পের মতো করে বলবেন,
বারবার এটাই মাথায় রাখবেন যে আপনার ভাষার পরীক্ষা হচ্ছে, আপনার জ্ঞানের পরীক্ষা হচ্ছে না। কাজী আর যে উত্তরগুলো দিবেন এটা সে জানার জন্য বলতেছে না যে আপনি ইন্ডিয়ার তাজমহলে ঘুরতে গিয়েছিলেন, আচ্ছা তাহলে সে আপনাকে এমন ভাবে প্রশ্ন করলো মনে হচ্ছে যে আমি তারে কিছু জানাই, অথবা ইন্ডিয়ার তাজমহলে ঢুকতে টিকিট কত নেয়, আপনার ইন্টারন্যাশনাল ফি কত, সার্কভুক্ত কান্ট্রির জন্য কত, ইন্ডিয়ানদের জন্য কত, এগুলা হচ্ছে ধরেন আপনি চাইলে বলতে পারেন, কারণ আপনার এখানে মেইন আনসার হয়ে গেলে লজিক্যাল ওয়েতে যে কোনো কথা আপনি বলতে পারেন। সো এই টাইপস এর কথা আপনাকে বলতে পারে। কারণ আমাদের এক স্টুডেন্ট সে স্পিকিং পার্ট 3 তে পরীক্ষা আসে ডেসক্রাইব এ ক্যাফে হোয়ার ইউ ভিজিটেড রিসেন্টলি। সো সে আসলে বুঝতে পারে নাই ভালো মতো, সে বলতে বলতে সে ক্যাফেকে রেস্টুরেন্ট বানায় ফেলছে। ক্যাফে রেস্টুরেন্ট, সে ক্যাফের জায়গায় রেস্টুরেন্টের কথা বলছে। পার্ট 2 শেষ হওয়ার সাথে সাথে টিচার তাকে জিজ্ঞেস করছে যে ওয়েল হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট। সো আমাদের সেই আইএলটিএস ক্যান্ডিডেট, আইএলটিএস স্কুল বিডি বলছেন যে সরি স্যার, আই ডোন্ট নো দ্য ডিফারেন্স এক্স্যাক্টলি, বাট আই থিঙ্ক বোথ আর অলমোস্ট সেম। সো ভেরি সিম্পল, সে মানে টিচার মানে এক্সপ্লেইন চাচ্ছেন, ক্লারিফাই করতে চাচ্ছেন যে এই যে ক্যাফে রেস্টুরেন্ট যে বললো এটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি। পরীক্ষায় কিন্তু আসে ডেসক্রাইব এ ক্যাফে হোয়ার ইউ ভিজিটেড রিসেন্টলি। হোয়ার মানে প্লেস, এখানে প্লেস দিয়ে কথাবার্তা বলবেন যে এটার অবস্থানটা কোথায় ছিল, ক্যাফেটার অবস্থানটা কোথায় ছিল, সেখানে আপনি কিভাবে গিয়েছিলেন, কতটুকু দূরে। ওয়েল দ্য ক্যাফে ওয়াজ 2 কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম মাই হোম। যে কোনো বিষয় আপনি এখানে বলতে পারেন, বাট যেহেতু ক্যাফে রিলেটেড আসছে এখানে আপনি পার্সনটাও যোগ করতে পারেন, যে সেখানে কার সাথে দেখা হয়েছিল, সেখানে ফুড যোগ করতে পারেন, কি কি ফুড সেখানে পেয়েছিলেন। সো আপনাদের মধ্যে কি কেউ বলতে পারেন যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট? বলতে পারবেন? বলতে পারলে আজকে তো ব্ল্যাক ফ্রাইডে কানাডাতে, অনেক প্রোডাক্টের দাম টাম কম আছে, তারপরে হচ্ছে আপনার অনেক ডিসকাউন্ট আছে। যদি কেউ বলতে পারেন তাহলে কথা দিচ্ছি আহ, হচ্ছে যদি কেউ মানে প্রপারলি বলতে পারেন, ফার্স্ট চান্সেই বলতে হবে শর্ত, তাহলে যদি প্রপারলি বলতে পারেন যেহেতু ব্ল্যাক ফ্রাইডে কোনো পুরস্কারই দেওয়া হবে না। কে বলতে পারবেন যে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টের ডিফারেন্সটা কি? চ্যাট বক্সে লেখেন যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। দেখেন ওই ওই যে ভাই তিনি যে প্রশ্নটা ওনাকে করেছিলেন, এটা পরীক্ষা দেওয়ার আগেই আমি বলছিলাম, সরি রেজাল্টের আগেই বলছিলাম যে না পরীক্ষা ভালো হয়েছে, আপনি কিছু ইয়ে করেন না। তো ওনার রিকোয়ারমেন্ট ছিল 6, উনি জিটি না একাডেমিক ছিলেন অনেকদিন আগের কথা, তারপরে উনি আলহামদুলিল্লাহ 6.5 পাইছেন। সো ও এই আনসার গুলো দিয়ে, ঠিক আছে ভাই, এই আনসার গুলো দিয়ে উনি পেয়েছেন 6.5। তো ওই দিন একজন ভাই উনি গভর্নমেন্ট অফিসার বলতেছেন ভাই আমি পাবলিকলি বলতে পারতেছি না, আমার হচ্ছে সমস্যা হবে, কিন্তু উনি স্পিকিং এ 6.5 পাইছেন, রাইটিং এ 6 পাইছেন। বলছেন যে ভাই আমি ভীষণ খুশি আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি ব্যস্ততা অফিসের কাজ বাজ নিয়ে আমি কিচ্ছু মানে ঠিক মতো পড়তে পারি নাই। ওনার ভাষ্য মতে আমি ঠিক মতো পড়তে পারি নাই, আপনি যে শীট গুলো দিছেন আপনার ক্লাসগুলো করছি ওগুলাই আমার প্র্যাকটিস ছিল, এক্সট্রা সময় পাই নাই, এক্সট্রা পড়িও নাই। বাট আমার অনেক দূর মানে হচ্ছে প্রবলেম ছিল, বেসিকেও প্রবলেম ছিল, এইগুলো পড়েই আমার হচ্ছে রাইটিং এ 6 আসছে, আর স্পিকিং এ হচ্ছে 6.5, আর আলহামদুলিল্লাহ আমার ওভারঅল যে রিকোয়ারমেন্ট ছিল সেটা ফুলফিল হয়েছে। তো এই যে একটু লেগে থাকে, আপনি হয়তো সময় পাচ্ছেন না, নিয়মিত পড়তে পারতেছেন না, কিন্তু আপনার মাথায় কনসার্নটা থাকতে হবে যে আপনার আইএলটিএস পড়াশোনা আছে, আইএলটিএস এ কি কি পড়তে হয় একটু কেয়ার করতে হবে। ক্যাফে স্মলার দ্যান রেস্টুরেন্ট, বোথ আর সেম। শফিকুন নাহার মিলি ম্যাডাম খুবই গঠনমূলক ভুল উত্তর। Both are same. Cafes tend to be open earlier than restaurants because they sell coffee and breakfast items. 50% right, 50% wrong. There are not any different. গঠনমূলক ভুল উত্তর নাহিদ ভাই। Cafe is smaller than restaurant, have telex time than restaurant. In cafe, I can have coffee, brownie, and so on. But in restaurant, I can get Chinese soup,
ক্যাশনাট সালাদ, প্রন, ক্রাব, ইটিসি। সো এই দেশে এসে আমার হাতের সামনে ব্রাউনি কিনেছিলাম, খুবই মজা ছিল। তো আমার ওয়াইফকে বললাম, সে বলে যে এটা তো আমার খালামণি ইউএসএ থেকে অনেক ছোটবেলা আনতো, উপরে হচ্ছে আপনার কি কি যেন মাখন টাখন থাকতো। তাই আমি বললাম, ওরে আল্লাহ, আমি তো বাংলাদেশে কোনোদিন ব্রাউনি খাইছি কিনা আমার সন্দেহ লাগে। দুনিয়া কত অ্যাডভান্স আর আমি কত পিছিয়ে পড়ে আছি। তো এই যে একজন বলছেন এই যে ব্রাউনির কথা, এই জন্য বললাম। তারপরে বলছেন যে ক্যাফে মিন্স কফি শপ, ক্যাফে ইজ দ্য প্লেস ওয়ার পিপল গো ফর স্নেক্স। ভাই এটা কোনো কথা বলেন, ভয় লাগতেছে আমার। মাফি ভাই, দেখেন মানুষ মানে এটা মানে অপ্রত্যাশিত ভুল। দেখেন কি লিখছেন ভাই। ওকে, মাফি ভাই কি লিখছেন আবার ঠিক করেন তো। এটা ক্যাফে মিন্স কফি শপ, কে বলবেন, কে কে বলতে চান, মানে হচ্ছে কে কথা বলতে চান, খুবই কনফিডেন্টের সাথে ভুল উত্তর দিবেন এরকম কে আছেন? কনফিডেন্টের সাথে ভুল উত্তর দিবেন এরকম কে আছেন? ক্যাফে ইজ স্মলার দেন, হচ্ছে কে কে বলতে চান ক্যাফে ইজ এ প্লেস। মুজিবুর ভাইয়ের সাথে কথা হয় নাই এখন পর্যন্ত, কার সাথে যে ক্লাসে কোনোদিন তার সাথে কথা হয়নি, আপনি এখন পর্যন্ত কোনোদিন কথা বলেন নাই, এরকম কে আছেন যে কথা বলেন নাই? হ্যাঁ, কথা এখন পর্যন্ত ক্লাসে বলেন নাই। শফি ভাইয়া তো মনে হয় কথা বলছেন। ওকে শফি ভাইয়া, হ্যাঁ আপনি একটু গঠনমূলক ভুল উত্তর দেন, যে হচ্ছে এই যে আপনার ইয়েটা কি, ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, ডেসক্রাইব ইউর ওন পার্সপেক্টিভ। শফি ভাইয়া, প্লিজ আনমিউট ইউরসেলফ। আসসালামু আলাইকুম। ইয়া, ওয়ালাইকুম আসসালাম ম্যাম, প্লিজ আনসার। ভাইয়া কেমন আছেন? ওকে আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকে ক্লাসের শুরুতে আর শেষে, ঠিক আছে ম্যাম, এখন শুধু আনসারটা দেন। জি ভাইয়া। ম্যাম প্লিজ আহ, ডিসক্রাইব দ্য ডিফারেন্স বিটুইন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। I think cafe is different. Cafe and restaurant is very different because cafe especially coming male and female individual, and restaurant is coming every individual because there are lots of different type items such as biryani, pulao. Snacks, etc. I think because I think it is not same, it is different. Well, from your point of view, answer and your speech is correct. But what I have said, it's you said totally different. That's true. That's right. But the explanation, I think, it was 80% correct. So thanks for your report. Let me explain more. Okay, ma'am. Thank Well, Millie ma'am, you said I didn't talk to you before. So can you explain now? ওকে, নেক্সট ক্লাসে আমি হচ্ছে একটা মকের আয়োজন করব। আমি ধরেন একটা একটা করে কাউকে কাউকে প্রশ্ন ধরবো, আপনারা সবাই শুনবেন, শুনে ওইটার মতো করে আমি আপনার যে যে ভুলগুলো করবেন ওগুলো আপনারা নিজেদের মতো করে লিখে নেবেন, কি কি ভুল হয়েছে, কি কি ইমপ্রুভ করা যায়। ইয়া, সাবিকুন নাহার মিলি ম্যাডাম, প্লিজ স্টার্ট ইউর আনসার। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? ইয়া, ইটস অডিবল। ওকে। ভাইয়া এট ফার্স্ট আমার একটা কোয়েশ্চেন ছিল যে আমি কমেন্টে লিখছিলাম যে বোথ আর সেম, কারণ আমি হচ্ছে একটা Well, whatever সিনোনিমের you মধ্যে said হচ্ছে doesn't যে matter. Whatever you said doesn't matter. Please start your answer. No problem. If your answer is wrong, then it's okay. No problem. Just start. If it's okay, then you can ওকে। comprehend this. No, comprehend it. No problem. ওকে, আই থিঙ্ক ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ইজ মোর সিমিলার বিকজ in the coffee house we take
we can bought different types of snacks, coffees, teas, or etc. But in a restaurant, and we take this with another different types of foods, like burger, pizza, or other thing. And I think this is much more similar, and mm, that's it, maybe. ওয়েল দ্যাটস ওকে, থ্যাঙ্কস ফর ইউর রিপোর্ট ম্যাম। দেখেন, আমি শুরু থেকে বলেছিলাম যে কিছু লিঙ্কিং ওয়ার্ড ইউজ করবেন। ম্যাম, আপনি আই থিংক শব্দটা 2-3 বার বলেছেন। এই আই থিংক, এই 3 শব্দের মধ্যে যদি 2 বার আই থিংক না বলে আপনি যদি একবার বলতেন ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আবার যদি বলতেন ইন মাই আইস, আবার যদি হচ্ছে আহ, আপনি বলতেন ফ্রম মাই পার্সপেক্টিভ, দ্যাট উড বি বেটার। শুনতেও কিন্তু ভালো লাগতো। আর আপনি যদি খালেদ মাসুদ পাইলটের মতো বারবার শুধু আই থিংক বলেন, দ্যাটস নট সাউন্ড গুড। ওকে, বাট থ্যাঙ্কস ফর রিপোর্ট। এখানে আপনি ভুল বলেন যাই বলেন, যদি বলেন ইন মাই আইস, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পার্সপেক্টিভ, এটা যদি বলে নিজের মতো করে এক্সপ্লেন করেন, ভুল বললেও সমস্যা নেই, কারণ এটা আপনার কোনোভাবেই জ্ঞানের পরীক্ষা না। বারবার বলার চেষ্টা করতেছে, এটা জ্ঞানের পরীক্ষা না। বাট ক্যাফে রেস্টুরেন্টের পার্থক্য হচ্ছে, সবাই এখানে অনেক সুন্দর সুন্দর আনসারই করছেন। যেমন মাইনুল ইসলাম ভাইয়া বলছেন যে স্মল অ্যান্ড রিল্যাক্সড এনভায়রনমেন্ট অফ ভেরি স্মল লার্জ। মাইনুল ভাই আনসার 100% ঠিক আছে। প্রভা ম্যাডাম, ক্যাফে ইজ এ প্লেস ওয়্যার কফি ডিশ আর সার্ভ রেস্টুরেন্ট ওয়্যার ডিফারেন্ট কাইন্ডস অফ ডিশেস আর সার্ভ। এক্স্যাক্টলি, প্রভা ম্যাডামের কথাও ঠিক আছে। পারভেজ ভাইয়ের কথাও ঠিক আছে। ডিফার মেইনলি ইন দ্য অ্যাটমসফিয়ার, মেনু অ্যান্ড সার্ভিস, ক্যাফেস টিপিক্যালি অফার এ ক্যাজুয়াল। এই আনসারটা খুবই সুন্দর হয়েছে, এই যে পারভেজ ভাইয়ের আনসারটা। তারপরে হচ্ছে আফরিন সেতুর ম্যাডাম ভালো হয়েছে না খারাপ হয়েছে বলতে পারতেছি না, কারণ উনি আনসার লেখেনে বলছেন আমি বলবো ভাইয়া, এটা তো আনসার না। আই সারমাইজ, আই রেকন, রেকন বানানটা ভুললেও সুবিধা নাই। ক্যান আই ডেসক্রাইব, আই ওয়ান্ট টু টেল। সো এই আনসার গুলো ঠিক আছে, কিন্তু আপনার এর আগে যে ম্যাডাম একটা আনসার দিয়েছেন, আসল আনসারটা হচ্ছে এই যে, এই আনসারটা খুব সুন্দর হয়েছে। আনসারটা আমি নিচ্ছি। এই আনসারটা আমি নিচ্ছি, এটা একটু সবাই লিখে নেন। ভালো লাগছে আনসারটা, এবং অনেকেরই আনসারে ভালো লাগছে। মাইনুল ভাইয়া সুন্দর করে লিখছেন, মুজিবুর ভাইয়া সুন্দর করে লিখছেন, মাফি মাফি ভাইয়া মাফি ভাইয়া সুন্দর করে লিখছেন। মাফি ভাইয়া, আপনি কি আপু না ভাইয়া? সরি, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, জাস্ট জানার জন্য বলতেছি, ওকে, ছোট করার জন্য ভাইয়ের জন্য আমি বলতেছিলাম। মাফি আপু না আপনি ভাইয়া? Cafe and restaurants differ mainly in their atmosphere, menu and service. Cafes typically offer a casual setting with a focus on coffee, light snacks, and relaxed ambience. So, ক্যাফেতে আসলে যে চা কফি সমোসা, ওই যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া আছে না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্যাফেটেরিয়া, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম হচ্ছে আপনার ডাকসু চাকসু জাকসু এগুলোর ক্যাফে থাকে, ক্যাফেটেরিয়া থাকে। হ্যাঁ, ক্যাফেতে সাধারণত শুধুমাত্র কফি, মানে হচ্ছে চা, সমুচা, সিঙ্গারা, এগুলাই সেল করা হয় মাত্র 10 টাকায়। 10 টাকায় সিঙ্গারা, সমুচা আর 1 কাপ চা। হ্যাঁ, সো এই যে কফি, সমুচা, সিঙ্গারা, এই ছোট জিনিস পাওয়া যায়। আর রেস্টুরেন্ট মানে সেখানে আপনি এই চা, কফি, সমুচা, সিঙ্গারার পাশাপাশি হেভি মিল পাবেন। হেভি মিল বলতে আপনার প্রোভাইড এ ফর্মাল ডাইনিং এক্সপিরিয়েন্স often with a diverse menu including appetizers, main courses, desserts, along with a full range of beverages like lunch, dinners, and so on. Additionally, restaurants may have a broader culinary focus and more extensive service. So, পারভেজ ভাই যদি এটা নিজের থেকে বলে থাকেন, তাহলে হচ্ছে একবার মোবারকবাদ। আর যদি হচ্ছে আপনার দেখে দেখে কপি করেন, তাহলে কোনো মোবারকবাদই না। ঠিক আছে, বরং আপনার থেকে আমরা আরো ধন্যবাদ পাই, মোবারকবাদ পাই। তো আমি জানি না আপনি এটা যেভাবে কালেক্ট করেন, ব্যাপারটা আসলে এটাই যে, তো এইটাই মেইন জিনিস যে হচ্ছে, রাফি ভাই মনে হয় ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এস রাফি ভাই বলছেন চা, সব, সিঙ্গারা, সমোসা 10 টাকা। এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট কিচ্ছু না ভাই। অনেকে বলতেছেন ছোট, অনেকে বলতেছেন বড়, অনেক রেস্টুরেন্টের চেয়ে
আমাদের ঢাকা ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া অনেক বড়, জাহাঙ্গীরনগরের ক্যাফেটেরিয়া অনেক বড়, অনেক রেস্টুরেন্টের চেয়ে। খাবার কি পাওয়া যায় না পাওয়া যায় এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে যে আপনার কলকাতার যে কফি হাউসের সেই আড্ডাটা এখনো আছে, ওই গানটা যে ক্যাফেতে হয়েছে ওটা কিন্তু অনেক বড়, ঠিক আছে। পপি হাউস, ও সরি, পপি হক, ম্যাডামের নাম হচ্ছে পপি হক। উনি বলছেন আই রেকন, আই থিঙ্ক, ইন মাই আইস, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ফ্রম মাই পার্সপেক্টিভ, ইয়া দ্যাটস রাইট। সো মেইন জিনিসটা এটাই, ভুল হলেও সমস্যা নেই। আর এই যে দেখেন ম্যাডাম এর প্রথম ফার্স্ট ম্যাডাম যেটা আনসার করেছেন যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ইজ গোয়িং, এই ম্যাডাম এই কথাটা দুবারা বলছেন, রেস্টুরেন্ট ইজ গোয়িং। দেখেন কালকে আমরা গ্রামারের ক্লাসের সময় যারা অনুপস্থিত ছিলেন তারা তো বলতে পারবেন না, যারা উপস্থিত ছিলেন তাদেরকে বলেছিলাম যে একটা সেন্টেন্স কিভাবে হয়, প্রথমে হয় সাবজেক্ট, এরপরে হয় ভার্ব, এরপরে হয় হচ্ছে আপনার অবজেক্ট। আপনি যে কইলেন যে রেস্টুরেন্ট ইজ গোয়িং, কাজটা কি ঠিক করলেন? বিকজ এটা আপনি কেন বলেছেন, এটা সাবকনশিয়াস মাইন্ডে বলছেন, এটা আপনি ওই ব্রেন দিয়ে বলেন নাই। বাংলাদেশে একটা ডায়লগ ছিল কিছুদিন আগে, যদিও ডায়লগটার উৎপত্তি খুবই কষ্টের। ডায়লগটা ছিল যে কাজটা আমি আবেগ দিয়ে করছি, বিবেক দিয়ে করি নাই। আপনাদের মনে আছে ডায়লগটা? খুব মানে ওই ওই ঘটনাটা বেশ বড়, আমি ওইদিকে যাচ্ছি না। রেস্টুরেন্টস ইজ গোয়িং, এই কথাটা আপনি কিন্তু সাবকনশিয়াস মাইন্ডে বলছেন, এই কথাটা সাবকনশিয়াস মাইন্ডে বলছেন, কথাটা আপনি ঠিক করেন নাই। দেখেন অনেকেই বলেন যে ভাই আমার গ্রামার ভুল হয়, গ্রামার আমি বলতে পারি না। সো আপনি প্রথম প্রথম যেটা করবেন, অনেক আস্তে আস্তে ভেবে চিন্তে ব্রেন দিয়ে কথা বলবেন, বিবেক দিয়ে কথা বলবেন, আবেগ দিয়ে না। সাবকনশিয়াস মাইন্ডে বলবেন না, কনশিয়াস মাইন্ডে বলবেন যে আমি কি বলতেছি। সো প্রথমে আস্তে আস্তে স্লো স্লো ভেঙে ভেঙে বলবেন, একই আনসারটা না দেখে আবার ফাস্ট বলবেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, রোম একদিনে তৈরি হয় নাই। মানুষ একদিনে কিছু শেখে না, এক সপ্তাহ হয় না, এক মাসেও হয় না। আপনি একটানা প্রিপারেশন নেন 2 মাসের, তখন একটা হচ্ছে ভালো প্রিপারেশন আশা করা যায়। আর আইএলস এর পড়াশোনা, এটা ইফিসিয়েন্সিটা বাড়ে জিওমেট্রিক্যালি। কারণ প্রথম প্রথম আপনি স্লোলি শিখবেন, আস্তে আস্তে শিখবেন, অনেক কিছু বুঝবেন না, পারবেন না, জানবেন না। কিন্তু আস্তে আস্তে যখন পড়াশোনা করবেন তখন দেখবেন যে রাইটিং এ যা শিখছেন ওটা স্পিকিং এ কাজে দিচ্ছে, আবার স্পিকিং এ যা শিখছেন ওটা আপনার রাইটিং এ কাজে দিচ্ছে। সো ইট টেকস টাইম। তাহলে দেখেন আমরা এখন চলে যাই যে রাইটিং এ, সরি, দুইটা টাইপসের কোশ্চেন হয়। এতক্ষণ যা আলোচনা করলাম সব হচ্ছে আপনার এই কিউ কার্ড রিলেটেড কোশ্চেন। আর কিউ কার্ড রিলেটেড কোশ্চেনে কিছু ভুল হবেই, গ্রামাটিক্যাল কিছু ভুল হবেই। গ্রামাটিক্যাল ভুল নিয়ে চিন্তা করেন না। আপনি যদি গ্রামাটিক্যাল ভুল নিয়ে চিন্তা করে আনসার বলা থেকে রহিত থাকেন, তাহলে 3টা বিষয়ের মার্কস আপনি কম পাবেন। আর যদি গ্রামার একটা ফ্রি হ্যান্ড স্টাইলে হচ্ছে, ফ্রি হ্যান্ড স্টাইলে মানুষ মারামারি করে না, যে কোন দিক থেকে কারে মারতেছে, ঘাড়ে লাগতেছে না নাকে লাগতেছে, এটা কোনো দেখার বিষয় না। এটা ফ্রি হ্যান্ড স্টাইলে মারামারি করার মতো বা ফ্রি হ্যান্ড স্টাইলে গালাগালি করার মতো আপনি আইএলটিএস স্পিকারের সামনে হচ্ছে মানে খালি মুখে যা আসে সব বলতে থাকবেন। কি এর গ্রামার ট্রামার ভোকাবুলারি এগুলা দুনিয়াতে নামে, এগুলা নামে কিছু আছে নাকি? থাকলে আছে, না থাকলে নাই। কিন্তু কথা কইবেন ভাই নিজের মতো করে, মুখে যা আসে, শুধু বাংলা গালিটা দিবেন না। এছাড়া আপনার মুখে যা আসে, গ্রামার কিছু ভুল হবে। আপনি জানেন যে আইএলটিএস স্পিকিং এর 4টা পার্ট। একটা হচ্ছে ফ্লুয়েন্সি, কোহিয়ারেন্স এন্ড কোহেশন, না এটা তো হচ্ছে আপনার ইয়েতে রাইটিং এ। একটা হচ্ছে ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, গ্রামার, ভোকাবুলারি। তাহলে এক গ্রামার নিয়ে যদি পড়ে থাকেন, ফ্লুয়েন্সিতে আপনি ব্যান্ড স্কোর পাবেন না, ভোকাবুলারিতে আপনি ব্যান্ড স্কোর পাবেন না, প্রোনাউন্সিয়েশনে আপনি ব্যান্ড স্কোর পাবেন না। এক গ্রামার নিয়ে চিন্তা করতে যে 3 বিষয়ে আপনি খারাপ করলেন। গ্রামার একটু কম হয় হোক, আপনার ফ্লুয়েন্সি ভালো হোক, আপনার ভোকাবুলারি ঠিক হোক,
আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক হোক, আপনি কথাতে আটকে না যান। সো ম্যাম কিন্তু খুবই হচ্ছে ওই যে কনফিডেন্সের সাথে এই ভুল উত্তরটা দিছে, এই ভুল উত্তর, ভুল গ্রামারটা বলছে রেস্টুরেন্টস ইজ গোয়িং, মনে হচ্ছে রেস্টুরেন্টস হচ্ছে ধরেন রেস্টুরেন্ট ইজ গোয়িং, আমি জানি না উনি এই এই ইয়েতে বলছেন কিনা যে ভাসমান রেস্টুরেন্ট, যেটা বড় বিশাল 2-3টা ট্রাক একসাথে করে যেখানে খাবার দাবার বা ইটি একসাথে করে যেগুলো চলমান থাকে, তো এইভাবে বলছেন কিনা আমি জানি না। অথবা হচ্ছে ধরেন 100টা ভ্যান একসাথে করে যেটার উপর রেস্টুরেন্ট থাকে সেটাও বলছেন কিনা তাও আমি জানি না। সো রেস্টুরেন্টস ইজ গোয়িং, উনি খুব কনফিডেন্সের সাথে খুব সুন্দর করে ফ্লুয়েন্সির সাথে ভুল উত্তরটা দিছেন, তাও কিন্তু উনি ফ্লুয়েন্সিতে মার্কস পাবেন। উনি রেস্টুরেন্টস ইজ গোয়িং দিয়ে বুঝাতে চাচ্ছেন মানুষ সেখানে রেস্টুরেন্টে খেতে যায়, তাই তো ম্যাম? আমি যদি হচ্ছে সঠিক না বলে থাকি, আমার কথাটা মনে হয় ঠিক আছে। সো এখানে আমার মনে হয় যে একজনও নাই যে 100% গ্রামার ঠিক থাকবে। আমি ফার্স্ট ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ইউনিভার্সিটির টিচাররা কথা বলতেও গ্রামার ভুল করে। আমি তো বাঙালি, বাংলাদেশ থেকে আসছি, এই জন্য ওনার কথায় ওই আইএলটিএস স্পিকিং এর মক টেস্ট নিতে নিতে বাংলাদেশে ওনার কথারও মক টেস্ট নেওয়া শুরু করি যে এখানে কি গ্রামার ভুল আছে, কথাটা এইভাবে না বলে অন্য ভাষায় তো অন্যভাবে তো প্যারাফ্রেজ করে বলা যেত। বাট ওনার উদ্দেশ্য উনি সফল, উনি আমাদেরকে বুঝাতে পেরেছেন, দ্যাটস ওকে। এখন আসুন পার্ট 2 তে হচ্ছে একটা হচ্ছে আপনার এতক্ষণ যা বললাম কিউকার্ট রিলেটেড কোশ্চেন, এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনার সেকেন্ডারি লেভেলে 7টা লেভেলের কোশ্চেন, এগুলো ছাড়া আইএলটিএস এ সাধারণত এগুলো কোশ্চেন অবশ্যই করে থাকে এবং কখনোই পার্ট 2 তে এগুলোর বাইরে কোশ্চেন হয় না। সো একটা হচ্ছে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, সবাই লেখেন। আপনার 7টা টাইপসের কোশ্চেন হয়ে থাকে স্পিকিং পার্ট 2 তে। একটা হচ্ছে কিউকার্ট রিলেটেড কোশ্চেন, ওকে, কিউকার্ট রিলেটেড কোশ্চেন, আর একটা হচ্ছে ডিসকাশন বেসড কোশ্চেন। এই ডিসকাশন বেসড কোশ্চেনে এখানে 7টা টাইপসের কথা ওরা বলে থাকে, ওকে, এই 7টা টাইপসের কথা ওরা বলে থাকে। সো এই 7টা টাইপসের মধ্যে কি কি আছে? এই 7টা টাইপসের মধ্যে একটা টাইপস হলো হচ্ছে কম্প্যারিজন বেসড, ওকে। ওকে, এখানে শুধু মেইন আগে এইটাই লিখে রাখেন যে এই এই কোশ্চেন গুলো হয়, তারপরে আমরা এইগুলো পরে লিখছি। একটা হচ্ছে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, একটা হচ্ছে ফিউচার অথবা প্রেডিক্ট, আর একটা হচ্ছে ইভালুয়েশন, আর একটা হচ্ছে হাইপোথেটিক্যাল কোশ্চেন্স, আর একটা হচ্ছে পাস্ট রিলেটেড কোশ্চেন্স, আর একটা হচ্ছে কজ ইফেক্ট কজ সলিউশন রিলেটেড কোশ্চেন। সো দিস আর 7 টাইপস, ওকে। এই 7টা টাইপসের কোশ্চেন করে পার্ট 2 তে। একটা হচ্ছে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট ছাড়া আইএলটিএস স্পিকিং পার্ট 3 এর কোনো কোশ্চেন সাধারণত হয় না। যদি সাহেব কি কইছি, কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট ছাড়া আইএলটিএস স্পিকিং পার্ট 2 তে সাধারণত কোনো কোশ্চেন হয় না। কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট, ওপিনিয়ন, প্রেডিক্ট অথবা ফিউচার, ইভালুয়েট, হাইপোথেটিক্যাল, পাস্ট রিলেটেড কোশ্চেন, কজ এন্ড ইফেক্ট অথবা সলিউশন, পার্ট 3 বাই। পার্ট 3 তে যদি কোশ্চেন না বোঝেন তাও আমি বলে দিচ্ছি, ইনশাল্লাহ একটু দয়া করে আমাকে একটু সময় দিয়ে সহযোগিতা করবেন, হ্যাঁ, অটোমেটিক আমি নিজেই বলে দিব এগুলো। সো এই পার্ট 2 তে একটা হচ্ছে কিউকার্ট রিলেটেড কোশ্চেন, একটা হচ্ছে সেকেন্ডারি লেভেলের এই 7টা টাইপসের কোশ্চেন, কম্প্যারিজন কন্ট্রাস্ট, ওপিনিয়ন, প্রেডিক্ট, ফিউচার, তারপরে ইভালুয়েট, ওকে, ওকে, এই 7টা টাইপসের কোশ্চেন হয়ে থাকে। হাইপোথেটিক্যাল পাস, এখন প্রত্যেকটা কোশ্চেন টাইপসের যদি আমরা সবাই মিলে এখানে একটা করে এক্সাম্পল এবং প্রশ্ন আপনি বোঝেন না বোঝেন, কিছু পারেন না পারেন, কমন কিছু লাইন আমি আপনাদের লিখে দিচ্ছি যে ওগুলো আপনি অবশ্যই বলবেন। আশা করা যায় যে আপনার পার্ট 3 তে কখনো আটকাবেন না। এখন আসেন এই 7টা টাইপসের মধ্যে যদি ব্যাখ্যা করতে বলা হয় তাহলে এই কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট মানে কি? ও ভাই, সবাই 7টা টাইপস লিখছেন? এখন আমি একটু সংক্ষেপে পূর্ণাঙ্গ ব্যাখ্যা করি। তো কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট মানেই কম্পেয়ার করা, রিগার্ডিং এখন কিসের সাথে কিসের কম্পেয়ার, সময়ের সাথে সময়ের কম্পেয়ার, যে 10 বছর আগের চিন্তা ভাবনা কেমন ছিল, 10 বছর পরের চিন্তা ভাবনা কেমন হবে। যেমন ধরেন আমি যখন ছোট ছিলাম
আমি যখন ছোট ছিলাম তখন এই যে কানাডা থেকে আমি তো খালার বাসায় আছি। আহ, আলহামদুলিল্লাহ আমার এই যে মানে রিলেটিভস, আমার দুইটা মামা, খালা, খালু, তারপরে হচ্ছে আমার ইভেন আমার নানির কবরও কানাডাতে। আহ, আল্লাহ তাআলা হয়তো এখানেই ওনার হায়াত এখানে ইয়ে হয়েছে। সো ছোটবেলায় আমার জন্য একটা টেলিফোন, মানে ওই যে ওয়্যারলেস টেলিফোন, পুলিশ কথা বলে না, ওটা 1 কিলোমিটারের মধ্যে কথা বলা যায়। তো তখন আমি ক্লাস 2-তে পড়ি। তো একটা গল্প আর কি, ফান করার জন্য বলতেছি, জানি না ফানটা হবে কিনা। ওই একটা টেলিফোন দিছে আমাকে। তো মানে ওয়্যারলেস টেলিফোন, ব্যাটারি তুলে কথা বলা যাইতো। তো দেখি কি, যে হচ্ছে এলাকার পোলাপান ধুম হই হই রই রই পড়ে গেছে। সেই 2000 সালের আগে পরের ঘটনা, যে সবাই কথা বলবে, হ্যাঁ, যে ধরেন এই দূরে থেকে কথা বলা যায়। তো দেখলাম যে এ তো ব্যাপক মানুষের মানে হই রই পড়ে গেছে। আমি করলাম কি, আস্তে করে বললাম যে এইভাবে তো ফ্রি দেওয়া যায় না, আমি একটা কাজ করি, এই টেলিফোনে যে কথা বলবে তখনকার সময়ে ধরেন 1 মিনিট 2 মিনিট কথা বলবে 1 টাকা করে দিতে হবে। আমি কিন্তু ক্লাস 1-এ না 2-এ পড়ি। তো তারপরে এইরকম একদিনে আমার বেশ ইনকাম হলো, আপনার 12 টাকা না 14 টাকা ইনকাম হলো। তা আমি তো বেতালা খুশি, যে তখনকার সময় তো বোঝেনি, একটা চকলেট কিনতে পারলেই মানে খুশি, আর ঠেকায় কে। তো এরপরে এর মধ্যে আমার আপু জেনে গেল যে আমি এইভাবে টাকা নিয়ে মানুষের সাথে মানুষকে কথা বলতে দিছি। তো তারপরে আমার আপু তো আমার সেই ধমকা ধমকি গালাগালি, পরে আর কি করার, ওইটা ফেরত দিয়ে দিলাম। ওই যে আপনার ওই যার যার থেকে টাকা নিছিলাম ফেরত দিয়ে দিলাম, তাহলে কি হলো, তারা কথাও বলতে পারলো, টাকাটাও পেয়ে গেল। তো দেখেন, ছোটবেলায় আমরা চিন্তাও করি নাই যে আমার হাতে আজকে 2টা মোবাইল থাকবে। একটা হচ্ছে ওই যে অনেকে iPhone 14 15 থাকে, আমার হচ্ছে 10, সেটা হচ্ছে Xiaomi Redmi 10। আর আরেকটা হচ্ছে স্যামসাং। তো যাই হোক, আমরা চিন্তাও করি নাই যে এরকম 2টা করে ল্যাপটপ, 2টা করে মোবাইল, বা মিনিমাম একটা মোবাইল এরকম হাতে হাতে থাকবে। ছোটবেলায় আমি চিন্তা করি নাই, আপনারা চিন্তা করছেন কিনা জানি না। আবার আজ থেকে 10 বছর পরে, আজ থেকে 20 বছর পরে, আজ থেকে 50 বছর পরে কি হবে আমরা জানি না। হতে পারে যে আপনার বাসার ছাদে এসে বিমান এসে ডাকাডাকি করবে, ভাই কেউ যাবেন, কেউ যাবেন, অফিসে যাবেন, কেউ ফার্মগেট যাবেন, মহাখালী যাবেন। হতে পারে, উই ডোন্ট নো, বিকজ বিফোর 20 years উই ডিডন্ট থিঙ্ক মেনি থিং, যেটা আমরা চিন্তা করি নাই, বাট নাও ইট ইজ ইটস হ্যাপনিং। অনেক কিছু ঘটতেছে এখন। সো এইটাই হচ্ছে কম্প্যারিজন, যে 10 বছর আগে কেমন ছিল আর এখন কেমন আছে, 10 বছর আগে কেমন ছিল, 10 বছর পরে কেমন হবে। সো এই কম্প্যারিজন রিলেটেড ছাড়া সাধারণত আইএলটিএস এ কোশ্চেন হয় না। সো কম্প্যারিজনটা 3 ভাবে হতে পারে, যে 10 বছর আগে কেমন ছিল এটা পাস্ট টেন্সে বলতে হবে, বর্তমানে কেমন আছে এটা প্রেজেন্ট টেন্সে, আর 10 বছর পরে কেমন হবে এটা হচ্ছে ফিউচার টেন্সে। এরপরে হচ্ছে আপনার ওপিনিয়ন বেসড কোশ্চেন, যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস, আপনি কোনো একটা কিছু নিয়ে কি মনে করেন। রিমেম্বার টু সে হোয়াই ইউ থিঙ্ক দ্যাট ওয়ে অ্যান্ড গিভ এক্সাম্পল। সো এটা নিয়ে আপনাকে এক্সাম্পল দিতে হবে, এবং এইভাবে কেন বলেন সেটা, কেন বললেন সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এরপর হচ্ছে প্রেডিক্ট অথবা ফিউচার। সো হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, ভবিষ্যতে কি হবে। এই টাইপস এর কোশ্চেন। সো কোশ্চেনটা যদি ভালো মতো রিসার্চ করেন, আনসার করাটা বা আনসার বোঝানোটা ইজি হবে। So, এরপর হচ্ছে ইভালুয়েট। ইভালুয়েটটা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট সামওয়ান এলসেস ওপিনিয়ন, অন্য কেউ কিছু একটা বলছে সেটা নিয়ে আপনি কি বলেন।
এরপর হচ্ছে হাইপোথেটিক্যাল। হাইপোথেটিক্যাল হচ্ছে টক অ্যাবাউট ইমাজিনারি অ্যান্ড আনরিয়েল সিচুয়েশন। ওকে, সো এটা হচ্ছে হাইপোথেটিক্যাল। আর পাস্ট, পাস্ট কোশ্চেনটা শুনলেই আপনার আনসারটাও পাস্ট টেন্সেই দিতে হবে। হাউ আর থিংস ডিফারেন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড হাউ হ্যাভ দে চেঞ্জড, এবং কিভাবে সেটা চেঞ্জ হয়েছে। এরপর কজ ইফেক্ট, কজ সলিউশন, যে হোয়াট কস্ট দিস অ্যান্ড হোয়াট ইফেক্টস। সো এই 7টা টাইপসের কোশ্চেন হয়। এখন আমরা প্রত্যেকটা টাইপস নিয়ে কিছু কমন লাইন দিচ্ছি এবং একটা করে এক্সাম্পল দিচ্ছি, যাতে করে আপনাদের এই কোশ্চেনটা ভালো মতো বুঝে আসে। এখন দেখেন যে আইএলটিএস এর কোশ্চেনে সাধারণত আপনি যে হচ্ছে 4 টাইপস, ধরেন কথাটা কিভাবে লেনদিয়ার করবেন, আপনাকে হচ্ছে কথা কখনই আটকাবেন না, সেটা কেমনে সম্ভব, কথা কখনই আটকাবেন না সেটা কেমনে সম্ভব। সো এখানে লিখে রাখেন যে 4 ওয়েজ, 4টা মেথড যেখানে আপনি কথা কখনোই আটকাবেন না। 4 ওয়েজ টু এক্সটেন্ড ইওর আনসার। তো সবাই লিখে রাখেন হাউ টু এক্সটেন্ড ইওর আনসার, লিখে রাখেন হাউ টু এক্সটেন্ড ইওর আনসার, এটা লিখে রাখেন। এটা একটু লিখে রাখেন যে আপনার আনসারটা কিভাবে এক্সটেন্ড করবেন। আপনি কখনো কথা বলার সময় ইনশাল্লাহ থেমে যাবেন না। ওকে, সো 4 ওয়েজ টু এক্সটেন্ড ইওর আনসার। আর পার্ট 3 তে তো বেশি কথা বলতে হয়, এজন্য এটা আরো ক্লিয়ারলি লিখে রাখেন। লিখে রাখেন যে 4টা মেথড কিভাবে আপনার আনসারটা এক্সটেন্ড করবেন, কিভাবে আপনার আনসারটা এক্সটেন্ড করবেন। এক নাম্বার টেকনিকটা হচ্ছে টেকনিক নাম্বার 1, ডিরেক্ট আনসার কখনোই দিবেন না। ডিরেক্ট আনসার কখনোই দিবেন না, সেটার আমি ব্যাখ্যা দিচ্ছি। এই জায়গায় দেখেন লেখা আছে, এক নাম্বার হচ্ছে প্যারাফ্রেজ দা কোশ্চেন। আপনাকে যে কোশ্চেনই করা হোক না কেন, আপনি ডিরেক্ট প্যারাফ্রেজ করবেন। আপনি ডিরেক্ট প্যারাফ্রেজ করবেন, সো সরাসরি আনসারে আপনি কখনো যাবেন না। সো টেকনিক নাম্বার 1, প্যারাফ্রেজ দা কোশ্চেন, অথবা কোশ্চেন সম্পর্কে একটা কমেন্টস করবেন। সো প্রথম বাক্যটাই কখনো আনসার হিসাবে বলবেন না। ওকে, প্রথম বাক্যটাই কখনোই আনসার হিসাবে বলবেন না। সেটা কিরকম, যেমন আপনাকে বলা হলো যে একটা কোশ্চেন, সবাই একটু খাতা কলমে লিখে রাখেন যে হোয়াট ডিড ইউ ডু ইন ইউর লেজার টাইম ওয়েন ইউ আর চাইল্ড। তো আপনি যখন বাচ্চা ছিলেন তখন ছোটবেলায় লেজার টাইমে হচ্ছে আপনি অবসর সময় কি করতেন। তো আপনি যদি ডিরেক্ট আনসার করা শুরু করেন, ওয়েল আই প্লেড ক্রিকেট, আই রেড নোভেলস, অ্যান্ড আই হার্ড সেভারাল সোর্স অফ মিউজিক।
সো দেখেন 3 লাইনের বেশি কথা আসে না, এজন্য প্রথম বাক্যটাই কখনোই আনসার হিসাবে বলবেন না। আপনি প্রথমেই যেটা করবেন, এই প্রশ্নটা কি প্যারাফ্রেজ করবেন, অথবা প্রশ্ন সম্পর্কে একটা কমেন্টস করবেন যে ওয়েল ইটস অ্যান ইন্টারেস্টিং ম্যাটার, অথবা ইটস অ্যান ইন্টারেস্টিং কোশ্চেন, অথবা এই টিচার বলছে হোয়াট ডিড ইউ ডু ইন ইউর লেজার টাইম হোয়েন ইউ আর চাইল্ড, তখন আপনি এখানে বলেন আই ডিড সেভারাল অ্যাক্টিভিটিস ইন মাই ফ্রি টাইম। আই ডিড সেভারাল অ্যাক্টিভিটিস ইন মাই ফ্রি টাইম, আমি ফ্রি টাইমে বিভিন্ন কিছু করতাম ডিউরিং মাই আর্লিয়ার এজ, আমার ছোট বেলায়। সো এখানে বলেছে হোয়েন ইউ আর চাইল্ড, আর এখানে বলেছেন ডিউরিং মাই আর্লিয়ার এজ, আপনার ছোটবেলায়। সো এরপরে হচ্ছে ইন মাই ফ্রি টাইম, এখানে আছে লেজার টাইম, এখানে হচ্ছে ইন মাই ফ্রি টাইম। সো প্রথমে বলতেছি ছোটবেলায়, অথবা আমি যখন অনেক ছোট ছিলাম, আর্লিয়ার এজ, চিলড্রেন বয়সে, তখন ইন মাই ফ্রি টাইম, অবসর সময়ে সেভারাল অ্যাক্টিভিটিস, অনেক কিছু করতাম। ডিরেক্ট বলতেছি না যে আপনি কি করতেন, আপনি কি করতেন। So I did several activities in my free time during my earlier age, আমার ছোট বেলায়। So first of all, most of the times I played cricket, বেশিরভাগ সময় আমি ক্রিকেট খেলতাম। You know, in our subcontinent, cricket is an extremely popular game. ক্রিকেট একটা অত্যন্ত হচ্ছে পপুলার বা জনপ্রিয় খেলা। সেকেন্ডলি, আই রেড সেভারাল নোভেলস, আমি অনেক নোবেল পড়তাম। হোয়েন আই স্টাডিড অ্যাট ক্লাস 7, যখন ক্লাস 7-এ পড়তাম। অ্যাজ ফার অ্যাজ আই কুড ভিভিডলি রিমেম্বার দোজ, যতটুকু আমার মনে পড়ে। মোর ওভার আই অলসো ডিড হেয়ার, সো আই হার্ড মানে আই অলসো ডিড হেয়ার। সো যখন ডিড আনবেন তখন পরের ভার্বটার প্রেজেন্ট ফর্ম হবে। তো আপনার ফাইনাল পরীক্ষা মানেই এই একটা সেন্টেন্স ইউজ করার ট্রাই করবেন, ডু অথবা ডাজ এর ব্যবহার স্পিকিং এর ক্ষেত্রে। আই ডু রিড নভেল, আই ডু রিড দ্য হলি কোরআন। সো এরকম। দেখেন বুঝতে পারছেন কিনা? রবিউল আল ভাই বুঝতে পারছেন এটা? বলেন তো এইটা, এই যে একটু আনমিউট করেন, আনমিউট করে বলেন তো যে এই প্যারাফ্রেজ দা কোশ্চেন অথবা কোশ্চেন সম্পর্কে কমেন্টস ব্যাপারটা আসলে কি? জি স্যার, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। কি মানে বলেন যদি তো, কি বলছে একটু এক্সপ্লেইন স্পিকার করে যখন বলেন। মানে কোশ্চেন করবেন, হ্যাঁ, কোশ্চেন করার পরে তো সরাসরি অ্যান্সার করব না, 2-3 লাইনে কি বলে 2-3টা ওয়ার্ডে শেষ করে দেব না, বরঞ্চ ওই অ্যান্সারটাকে প্যারাফ্রেজ করব। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট অফ মাশাআল্লাহ। অল এটাকে প্যারাফ্রেজ করব এবং যত কারুকাজ দিয়ে শেষ করা যায়, যত কারুকাজ দেওয়া যায়, এভাবে অ্যান্সারটা দেবো আর কি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আপনি নিজেও কি টিচার বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা অথবা কোনো ইয়ে, মানে কি করেন আপনি? স্যার আমি একটা মসজিদের ইমাম খতিব। ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার ভাষা শুনে ভালো লাগতেছে। ঠিক আছে, থ্যাংক ইউ, শুক্রিয়া স্যার, ভাই। দোয়া চাই স্যার। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমরা আর কি দোয়া করতাম, আপনি তো হচ্ছে দোয়ার ভান্ডার, আপনি আমাদের জন্য না, দোয়া করবেন। ছোট মানুষ স্যার, দোয়া চাই স্যার, আলহামদুলিল্লাহ, দোয়া এটা একটা করবেন স্যার। গুনাহের লক্ষণ। আমি নিজে হচ্ছে কালকে এই দেশেও ধরেন ইমান আমল বলেন বা নামাজ কালামের প্র্যাকটিসের অনেক সুযোগ রয়েছে। যেমন কালকে আমি রাতে হচ্ছে মার্কাস মসজিদে গিয়েছিলাম, এখানে কানাডা টরন্টোতে। উলামায়ে কেরাম একজন বয়ান করলেন। জি তো জি যেখানেই আপনি যান, যে দেশেই যান, সো there's there's a lots of opportunity for জি স্যার। doing good deeds. So ভালো কাজ যেখানেই করতে চান প্রচুর সুযোগ আছে। কিন্তু আমি শুনেছি যে হচ্ছে হাদিসে আছে বা ইয়েতে আছে যে রিজিকের জন্য বাইরের দেশে আসলে সফর করা জায়েজ নেই, কিন্তু দাওয়াতের উদ্দেশ্যে বা ঈমান আমলের উদ্দেশ্যে এটা ঠিক আছে। এবং আমি এটাও শুনেছি যে একজন বলেছেন যে মানে কাফির মুশরিকের দেশে এমনি যাওয়ার চেয়ে নিজের দেশের জেলখানায় থাকা ভালো। বাট এখানে উদ্দেশ্যটা যদি আখিরাত হয় তাহলে ঠিক আছে। যেমন হালাল রুজি তো এটা হচ্ছে করতেই হবে, তাই না? বাংলাদেশে থেকে
অনেক করাপশন বা অনেকে অনেক মানে সেম পরিশ্রমটা দেশে করে যে আউটপুটটা হবে দেশের বাইরে থেকে আসলে আহ, আশা করা যায় ইনশাল্লাহ অনেক ইজি হয়। আর এই দেশে এসে কত মানুষ দেশে আপনার সাধারণ মানুষ বলেন বা আহ, ভালো ভালো জায়গায় ডোনেট করে খরচ করে। আর এখন যে কালচার হয়ে গেছে দেশ আমাদের দেশ ঢাকা শহর বা বাইরের দেশ মানে খুব বেশি পার্থক্য নাই যদি কেউ নিজের থেকে ভালো না হয়, তাই না ভাইয়া? জি স্যার, আমার থেকে এটা অপিনিয়ন যে স্যার, আমি আগে তো দক্ষিণ কোরিয়াতে ছিলাম স্যার। আচ্ছা, দক্ষিণ মাশাআল্লাহ। কোরিয়াতে ওখানে স্যার আমাদের দেশের থেকে ওই দেশে ইসলাম ধর্ম পালন করা অনেকটা সহজ। মাশাআল্লাহ। এবং স্যার বিদেশের লাইফটা হচ্ছে কাল্টিভেট টোটালি, মানে যদি ব্যক্তির ভালো যোগ্যতা থাকে তাহলে তিনি খুব ভালোভাবেই জীবনযাপন করতে পারবেন। বিদেশের লাইফটাই ডিফারেন্স বাংলাদেশ থেকে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখানে আসলে মানে ওই যে সবাই স্বাধীনতাটা কেউ ধর্মের কাজে লাগালে লাগাতে পারে, কেউ জি হচ্ছে জি, নেগেটিভ কাজে লাগালে লাগাতে পারে। এই প্রতিবন্ধকতা নেই, মানে ইন্ডিপেন্ডেন্সটা কোনো প্রতিবন্ধকতা নেই। যে কেউ যে কোনো লেভেলে ইউজ করতে পারে। এখন কোথায় ইউজ করবে ইটস আপ টু দেম। জি জি স্যার। দোয়া করবেন ভাইয়া, হ্যাঁ, সবাই সবার জন্য জি দোয়া স্যার, করবেন। দোয়া চাই। সালাম হ্যাঁ, আলাইকুম। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। না, আপনার ভাষা শুনে ভালো লাগছে যে আপনি ওরকম বলছেন। দেখবেন যারা হচ্ছে দিনের কাজ করে বা আখিরাতের কাজ করে এদের ভাষার মধ্যে একটা নম্রতা থাকে বা একটা মায়া থাকে। ওকে, সো এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। যা বললাম এটা আপনি আপনি দেশের বাইরে আসতে চান তো একটু আপনাকে ইন্ডিপেন্ডেন্টলি বা ফ্রি থিঙ্কিং করতে হবে শুধুমাত্র। আমরা দুজন যে আলোচনা করলাম এটা শুধুমাত্র বললাম যে এটা ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, সেটা আমার দৃষ্টিতে, এটা আমার মতামত। সো আই টু বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি। তো এই দেশে সে খ্রিস্টান হোক, সে বুদ্ধিস্ট হোক, সে অ্যাথিস্ট হোক, কেউ কাউকে বলতে পারবে না। আপনিও এটা জেনে রাখেন বা জানেন অলরেডি যে এখানে এসে বলতে পারবেন ইউ আর রং, আই এম রাইট, ইউ ক্যান্ট সে দ্যাট, এই কথাটা বলতে পারবেন না। আদারওয়াইজ বলবেন এটা আমার বিশ্বাস। ওকে, আপনি বলতে পারবেন না যে জিজাস সে খ্রিস্টান না, সে নিজেও একজন মুসলিম, এটা আপনি বলতে পারবেন না, ইউ হ্যাভ নো রাইট। এটা আপনি নিজেদের মধ্যে বলেন, কিন্তু শুধু বলবেন যে আমার বিশ্বাস মতে উনি একজন ভালো মানুষ ছিলেন এবং ওনাকে আমরা সম্মান করি, বিশ্বাস করি যে উনিও হচ্ছে সৃষ্টিকর্তা কর্তৃক প্রেরিত এবং উনি আবার আসবেন দুনিয়াতে। সো এটা আমাদের বিশ্বাস। সো আমরাও যে কথা আলোচনা করলাম, যদি আপনি ফ্রি থিঙ্কিং এ চিন্তা করেন তাহলে আপনি কিছু মাইন্ড করবেন না, হোপফুলি। প্যারাফ্রেজ ইনস্ট্যান্টলি মাথায় আসে না, ইনস্ট্যান্টলি মাথায় না আসুক, আপনি ছোট ছোট জিনিস চেঞ্জ করে দিবেন। এখানে আছে চাইল্ড, তো এখানে আপনি বলেন অ্যাডোলেসেন্ট অথবা আর্লিয়ার এজ। এখানে আছে লেজার টাইম, এখানে আছে ফ্রি টাইম। আচ্ছা, তাও মনে নাই, তাও বলতে পারতেছেন না, 100% প্যারাফ্রেজের দরকার নেই। শুধুমাত্র বলেন যে ওয়েল আই ডিড সেভারাল অ্যাক্টিভিটিস ইন মাই লেজার টাইম হোয়েন আই ওয়াজ চিলড্রেন। এই লাইনটাই আবার বলেন, কারণ এটা পার্ট 3। এটা হচ্ছে আপনাকে একটু বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে হবে। যদি এক লাইনে বলে দেন তাহলে সমস্যা হবে। আপনি হচ্ছে মানে আপনি ব্যান্ড স্কোর কমবে। এই জন্য প্যারাফ্রেজ না করতে পারলেও এভাবেই শুরু করেন, যে মেইন লাইনটাই আবার বললেন। আমি যে কথাগুলো বলি ভাই এটা বাস্তবতা, কারণ সবার ক্ষেত্রে সবকিছু এভাবে সম্ভব হয় না। তো এখানে হচ্ছে প্রথমে কি করবেন, এই কমেন্ট করবেন অথবা একটা প্যারাফ্রেজ করবেন। এরপর হচ্ছে আপনি যে ফার্স্টলি বলে দুইটা লাইন বলবেন, ক্রিকেট খেলতেন। মোস্ট অফ দ্য টাইমস আই প্লেড ক্রিকেট এন্ড ইউ নো ইন আওয়ার সাবকন্টিনেন্ট ক্রিকেট ইজ অ্যান এক্সট্রিমলি পপুলার গেম। সো আমাদের দেশে ক্রিকেট একটা জনপ্রিয় খেলা। সো আপনাকে কে জিজ্ঞেস করছে যে আপনার সাবকন্টিনেন্টে ক্রিকেট কি জনপ্রিয় খেলা কি জনপ্রিয় খেলা না? আপনারা তো কেউ জিজ্ঞেস করেনি, কিন্তু যেহেতু এটা পার্ট 3 কোশ্চেন, এখানে আপনাকে ওইভাবেই ট্রিট করে ওইভাবেই কথা বলতে হবে। তো সেকেন্ডলি আই রেড সেভারাল নভেলস ওয়েন আই স্টাডিড এট ক্লাস 7। সো সেকেন্ডলি বলে আবার দুইটা লাইন বলেন। এখন যদি আপনি একটানা কথার ঝড় তোলেন রাজনৈতিক বক্তৃতার মতো, তাহলে কিন্তু এখানে পার্ট 3-তে আনসার করতে পারবেন না। আপনি থেমে যাবেন, আপনি কথা বলতে বলতে নিজেই নিজের কাছে রহিত হয়ে যাবেন। ফার্স্টলি বলে দুইটা লাইন বলেন, সেকেন্ডলি বলে দুইটা লাইন বলেন, আর তারপরে মোর ওভার ফার্দার মোর। এখন এই ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলির জায়গায় ভিন্নভাবে বলা যায়।
ফার্স্টলি একবার বলেন ফার্স্টলি, আবার পরের বলেন বলেন টু বিগিন উইথ, অথবা ধরেন ফার্স্টলি না বলেই সরাসরি বলে দেন যে আমি এটা করেছি সেকেন্ডলি। ফার্স্টলি বলেনই নাই, প্রথমেই বলছেন যে আমি ছোটবেলায় এই করতাম, তো সেকেন্ডলি। অথবা ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি না বলে ফার্দার মোর, মোর ওভার, বিসাইডস, অন টপ অফ দ্যাট, এই ওয়ার্ডগুলো বলেন, তাহলেও প্যারাফ্রেজ হলো। এখন সবসময় আপনি লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ইউজ করতেছেন, এটা প্রবলেম। আবার হচ্ছে অনেক সময় আমাদের এই যে মুদ্রা দোষ বলে, মুদ্রা দোষকে ইংরেজিতে কি বলে? পার্ট 3 তে ট্রাই করবেন যে নিজে থামবেন না, নিজের মতো করে বলতেই থাকবেন বলতেই থাকবেন। ওকে, পার্ট 3 তে থামবেন না, পার্ট 3 তে চেষ্টা করবেন এটাকে বড় করার। সো টিচার যেন আপনাকে থামায়। পার্ট 3 টা আপনি আরো বলতেছি আমি, হ্যাঁ, পার্ট 3 আরো কিছু নিয়ম কানুন আছে, তাহলে কখনো থামবে না। টেকনিক 2, এক্সপ্লেইন হোয়াই। সবসময় এক্সপ্লেইন করার ট্রাই করবেন, যে যাই বলুক না কেন আপনি এটাকে এক্সপ্লেইন করবেন। পজিটিভ কোশ্চেন হোক, নেগেটিভ কোশ্চেন হোক, এদিকেও বলবেন ওদিকেও বলবেন, এরকম। ওকে, সো টেকনিক নাম্বার 2 হচ্ছে এক্সপ্লেইন হোয়াই, বিকজ, সিন্স, অ্যাজ, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, দ্য রিজন বিহাইন্ড দ্যাট, এগুলো। যেমন এখানে শুধুমাত্র বলছে যে লেজার টাইমে কি করতে, এখানে আরো বড় করতে পারতেন যে ক্রিকেটটা কেন পপুলার গেম, বাংলাদেশ বিশ্বে এততম, অথবা আমাদের দেশের সাকিব আল হাসান উনি হচ্ছে অলরাউন্ডার। সো পার্ট 3 ডিসকাশন, আপনি একজন আরেকজনের সাথে কথা বলতেছেন। আর পার্ট 3 তে কিন্তু টিচার আপনাকে ডিস্টার্ব করবে, আপনি কথা বলতে বলতে টিচার থামাবে, থামিয়ে বলবে যে ধরেন আপনি বলছেন যে ক্রিকেট ইজ অ্যান এক্সট্রিমলি পপুলার গেম, তো আপনাকে সাথে সাথে প্রশ্ন করছে একটা, সাথে সাথে আবার জিজ্ঞেস করতে পারে ওয়েল ডু ইউ হ্যাভ ইউ এভার প্লেড ক্রিকেট, আপনাকে কোশ্চেন করতে পারে। এখানে আপনাকে যাচাই বাছাই করা হবে যে আপনি কতটুকু দক্ষ, আসলেই আপনি কি এই 7, 8, 9 ব্যান্ড লেভেলের প্রিপারেশন নিছেন, নাকি কোন রকম 2-4টা হাই ইয়েস নো হাই হ্যালো বলতে পারেন। এটা হচ্ছে ব্যাপার। সো ইয়েস নো হাই হ্যালো, যে পার্ট 1 পার্ট 2 তে যা যা মুখস্থ করতে বলছি, শুধুমাত্র ওগুলো দিয়ে কিন্তু এটা যথেষ্ট না, ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স এন্ড সিস্টার্স। এটা মাথায় রাখতে হবে যে শুধুমাত্র ওগুলো দিয়ে যথেষ্ট না, যেখানে যে যা সেখানে আমাদের সেই ধরনেরই তরবারি ইউজ করতে হবে। সো এখানে কিন্তু মুখস্থ বিদ্যা দিয়ে লাভ হবে না, এখানে আপনাকে ওভাবেই যাচাই বাছাই করবে, নিজের মতো করে কথা বলতে হবে। এই জন্য স্পিকিং পার্টনারের সাথে এখন এই লেভেলে প্র্যাকটিস করতে হবে। এরপর এক্সপ্লেইন হয়, আমি আপনাদেরকে 30টা কোশ্চেন স্যাম্পল, স্যাম্পল 30টা কোশ্চেন, স্যাম্পল 30টা আনসার দিচ্ছি, যাতে করে আপনি যাতে করে আপনি অ্যাটলিস্ট কিছুটা আইডিয়া আসে। সো 2 নাম্বার টেকনিক হচ্ছে এক্সপ্লেইন হোয়াই। ডু ইউ রিড এ লট অফ বুকস অর ডু ইউ প্রেফার ওয়াচিং টিভি? তুমি কি প্রচুর বই পড়ো অথবা প্রচুর টিভি দেখো? তাহলে কি বলবেন? আই প্রেফার রিডিং বুকস, আমি বই পড়া পছন্দ করি, ওভার এনজয়িং র্যান্ডম প্রোগ্রামস অন টেলিভিশন, টেলিভিশনে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দেখা থেকে। হাউএভার দ্যাট ডাজন্ট মিন আই হেট ওয়াচিং টেলিভিশন, এটার মানে এই না যে আমি টিভি দেখাকে ঘৃণা করি। সো আপনার মধ্যে বলছে যে ডু ইউ রিড এ লট অফ বুকস অর ডু ইউ প্রেফার ওয়াচিং টিভি, আপনি কি বই পড়া পছন্দ করেন নাকি হচ্ছে টিভি দেখা পছন্দ করেন? সো আই প্রেফার রিডিং বুকস ওভার এনজয়িং র্যান্ডম প্রোগ্রামস অর টেলিভিশন। সো আই লাইক রিডিং বুকস মোর বিকজ, এই যে কারণ ব্যাখ্যা করতেছেন, কারণ দর্শানো নোটিশ ছাড়াই আপনি কারণ দিচ্ছেন যে আই লাইক রিডিং বুকস মোর সিন্স আই অলওয়েজ ফিল দ্যাট রিডিং ইজ এ ফার বেটার দ্যান ওয়াচিং টেলিভিশন। Every book gives us the opportunity to learn something new, and the time spent on reading a book is more constructive. I can't say the same for the TV. We often watch TV to kill our valuable time and end up surfing through channels rather than watching something meaningful. Okay. We often watch TV to kill our valuable time and end up surfing through channels. So আমরা প্রায়ই টিভি দেখে আমাদের সময় নষ্ট করি এবং সার্ফিং থ্রু চ্যানেলস, মানে এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে যাইতে থাকি। সো মুদ্রা কথা হচ্ছে যে যে কোনো কিছুর এই যে ব্যাখ্যা দিবেন, অ্যাজ, সিন্স, বিকজ, ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এগুলো বলে কারণ দর্শাবেন।
এরপর হচ্ছে টেকনিক নাম্বার 3, রিয়েল লাইফ অর ফেক কোনো এক্সাম্পল দিবেন। যে কোনো কোশ্চেন আপনাকে করুক না কেন, আপনার লাইফে সেটা ঘটে থাকুক আর না থাকুক, একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার পরীক্ষায় যখন যে কোশ্চেনটা করা হবে ওইভাবে আনসার করবেন। হ্যাঁ, এটাই তো আমি সবসময় করে থাকি, এটা কি আমি পছন্দ করি, এবং ওইটাই যে আপনার কথা, ওইটাই যে আপনার চিন্তা ভাবনা, ওইটার উপরেই যে আপনার অনেক আগ্রহ আছে সেটা বুঝাবেন। সত্যিকার অর্থে আগ্রহ থাকুক আর নাই থাকুক। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে হ্যাভ দ্য মোড অফ ট্রান্সপোর্ট পিপল ইউজ ইন ইউর কান্ট্রি চেঞ্জড মাস ওভার দ্য লাস্ট ফিউ ডিকেডস। সো ট্রান্সপোর্ট বা পরিবহনের ধরন এটা কি চেঞ্জ হয়েছে কিনা। পার্ট 3 তে কয়টা কোশ্চেন করবে? পার্ট 3 তে কয়টা কোশ্চেন করবে এটা আপনার আনসারের উপর ডিপেন্ড করবে, কারণ পার্ট 3 টা হচ্ছে ডিসকাশন। আপনার ওই যে কোশ্চেনে যেটা লেখা আছে ওইটা দেখা ছাড়াই কোশ্চেন করতে পারে, ওইটা দেখেই নাই, না দেখে আপনার সাথে কথা বলতেছে, হ্যাঁ, কথা প্রসঙ্গে কথা। তো আপনি একটা আনসার দিয়েছেন, সেই আনসারের ব্যাখ্যা চাচ্ছে, ওয়াই, গিভ মি অ্যান এক্সাম্পল। সো এই টাইপসের ডিস্টার্ব আপনাকে পার্ট 3 তে করবে। সো এখানে ফিক্সড কোনো কথা নাই যে আপনাকে এত মিনিট রাখবেই অথবা এতগুলো কোশ্চেন করে আপনাকে ছেড়ে দিবে। এই জন্য টিচার কোশ্চেন করার আগেই আপনি হচ্ছে বলতেই থাকবেন। সো এখানে দেখেন যে ট্রান্সপোর্টের ধরন পরিবর্তন হয়েছে কিনা। সো অ্যাবসলিউটলি দে হ্যাভ চেঞ্জড এ লট। সো কিছু কিছু এক্সপ্রেশন আছে, আমি নেক্সট ক্লাসে এই প্রত্যেকটা কোশ্চেনের জন্য কিছু লিঙ্কিং আউট, কিছু কমন আইডিয়া দিয়ে দিব। দেখবেন ইনশাআল্লাহ আপনার কনফিডেন্স বাড়বে, যে প্রশ্নই করুক না কেন কিছু না কিছু বলতে পারবেন। সো অ্যাবসলিউটলি দে হ্যাভ চেঞ্জড এ লট। ইন দ্য পাস্ট মোস্ট পিপল ইউজড বাইসাইকেল, বাট নাও দে প্রিডমিনেন্টলি ইউজ মোটর বাইকস, কিন্তু এখন তারা মোটর বাইকস ইউজ করে। ফর এক্সাম্পল, এ রিসেন্ট সার্ভে ফাউন্ড দ্যাট 72% অফ পিপল ইন মাই সিটি নাও ওন এ মোটর বাইক। সো এখন প্রায় 72% মানুষ এই মোটর বাইক ইউজ করে। এর রিসেন্ট সার্ভে, এখানে দেখেন আসলে 72% মানুষ মোটর বাইক ইউজ করে কি না করে আপনি নিজেও জানেন না, আমিও জানি না, এবং হচ্ছে দেশের অন্য কেউ জানে না। আপনি নিজে সাংবাদিক হয়ে গেছেন, নিজের মতো করে এটা বলতেছেন। সেটা কোনো ফেক এক্সাম্পল। যদি রিয়েল লাইফ কোনো এক্সাম্পল থাকে এমন ভাবে বলবেন যে হ্যাঁ সত্যি এটা আপনার জীবনে ঘটেছিল। সো এটা ট্রাই করবেন, তাহলে আপনার কথা ইনশাল্লাহ কখনো আটকাবেন না। রিয়েল লাইফ অথবা ফেক কোনো এক্সাম্পল, যে কোশ্চেনই করুক না কেন, খেলাধুলাই হোক, কোনো গিফট রিলেটেড হোক, আপনি বলবেন হ্যাঁ কিছুদিন আগে আমি একজনের থেকে গিফট পাইছি, অথবা কিছুদিন আগে আমার হচ্ছে এক ফ্রেন্ডের বার্থডে ছিল, আমি তার থেকে গিফট নিছি। ও, তার বার্থডে ছিল, আপনি গিফট নিছেন, ওকে। এরপর হচ্ছে আপনার লাস্ট টেকনিক নাম্বার 4, মেক কনসেশন। মেক কনসেশন মানে বিপরীতমুখী কথা, দুই দিকের কথাই বলতে হবে। আপনাকে বলছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ লিভিং অ্যাব্রোড, বাইরে বসবাস করার, বাইরে থাকার অ্যাডভান্টেজ গুলো কি। আপনি অ্যাডভান্টেজ তো বলবেনই, সাথে দুইটা ডিসঅ্যাডভান্টেজও বলে দিবেন। এটাকে বলা হয় দুই দিকের কথা। হাউএভার, বাট, নেভারদিলেস, ননদিলেস, অন দ্য আদার হ্যান্ড। যেমন দেশের বাইরে থাকার কি কি সুবিধা। ওয়েল, ইফ ইউ স্টাডি অ্যাব্রোড দেন ইউ উইল হ্যাভ much more opportunity to have better experience, to get new environment, to mix with several people from the world. So নতুন অভিজ্ঞতা হবে, নতুন পরিবেশে যাবেন, নতুন মানুষের সাথে কথাবার্তা হবে। সো অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। however people who live abroad might face several difficulties regarding homesick। এই যে দেশের বাইরের মানুষকে, এই যে দেখেন যাদের গ্রামারের প্রবলেম হয়। সো এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা কিভাবে আমি বানালাম, পিপল হু লিভ অ্যাব্রোড, পিপল কোন ধরনের পিপল, হু লিভ অ্যাব্রোড যারা বাইরে বসবাস করে, মাইট ফেস সেভারাল ডিফিকাল্টিস। সো পিপল মাইট ফেস, তাহলে প্রথমে স্লোলি বলেন, স্লোলি বলে বলে পরে একটু কুইকলি বলেন, তাহলে এটা কনসেশন। মানে যেটা প্রশ্ন করছে ওইটা তো বলবেনই, আর ওর বিপরীতটাও 2-4টা লাইন বলবেন। এটাকে বলা হচ্ছে কনসেশন, দুই দিকের কথাই আপনি আলোচনা করবেন। হাইভার, বাট, নেভারদিলেস, ননদিলেস, অন দ্য আদার হ্যান্ড, অলবেইট, দো, ইনস্পাইট অফ, ডিসপাইট অফ বলে আপনি ভালো কথা তো বলবেনই,
যেমন আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন অথবা আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, এখানে অনেক ভালো ভালো কথা বলে দিব, however there's a little problem, the tuition fee is much more higher than another university. সো অনেক ভালো ভালো কথা বলে একটু যে এখানে টিউশন ফি অনেক বেশি, অন্য ইউনিভার্সিটিতে গেলে 19,000 20,000, বাট এখানে 30,000 ক্যানাডিয়ান ডলার। তো এই যে আপনি হচ্ছে দুই চারটা লাইন বলে দিলেন, মানে এই দিকের কথাও বলবেন ওই দিকের কথাও বলবেন, এটাকে বলা হচ্ছে কনসেশন, দুই দিকের কথাই বলা। এখন আপনি আসেন এই চারটা বিষয়, চারটা কি আপনারা বুঝতে পারছেন নাকি চারটা ছোট করে আবার এক লাইনে লিখে দিব? এই চারটা টেকনিক কি এক্সাম্পল সহ ঠিক আছে, নাকি শুধু টেকনিক গুলো এক লাইনে লিখে দিব? আপনাদের কাছে কি মনে হয়? না না না, এই ধরনের কিছু বলবে না শফিকুল ইসলাম ভাই, আপনাকে ধমক দিবে না যে এটা জানতে চাইছি না, এগুলো বলবেন। এই জন্য আপনি প্রথমে মেইন আনসারটা দিয়ে দিবেন। শফিকুল ইসলাম ভাই ধরেন আপনাকে জিজ্ঞেস করছে যে আপনি কি এটা পছন্দ করেন, প্রথমে বলবেন হ্যাঁ পছন্দ করি, করেন কি করেন না এটা বলে দিবেন, এটা বলে তারপর এক্সট্রা কথা বলবেন। কিন্তু প্রথমে যদি আপনি মেইন আনসার না দিয়ে আকাশ বাতাস এগুলা মানে পরিবার সমাজ নিয়ে আলোচনা করেন, তাহলে তো সামথিং রং। মেইন আনসারটা আগে দিয়ে ফেলবেন, তারপরে কম বেশি কথা বলার বলেন। ওকে, আমি আবার ব্রিফলি এক্সপ্লেন করতেছি। টেকনিক নাম্বার 1 হচ্ছে যে কোশ্চেন করবে সরাসরি প্যারাফ্রেজ করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আনসার করবেন সাথে কেন কেন এটা পছন্দ করেন সেটা বলবেন। 3 নাম্বার টেকনিক হচ্ছে রিয়েল লাইফ অথবা ফেক কোনো এক্সাম্পল দিবেন। আর 4 নাম্বার হচ্ছে মেক কনসেশন বা দুই দিকের কথাই বলবেন এটা। সো এরপর দেখেন লিখে রাখেন, যদি কথা বলার সময় আপনি থেমে যান এন্ড কথা বলতে বলতে আপনি আর বলতে পারতেছেন না, তো অনেক স্টুডেন্টকে দেখি যে হঠাৎ করে বাংলা বলে উঠে, অথবা অনেক স্টুডেন্টকে দেখি যে হঠাৎ করে বলে যে হচ্ছে ভাই আর পারতেছি না, স্পিকিং এর মক টেস্টে আর কি। অথবা হঠাৎ করে জি স্যার জি স্যার, ঠিক কইছেন, এরকম তো মানে হয়ে থাকে, ভুলে এরকম হয়। সো যদি কথা বলার সময় থেমে যান, থামবেন না, আবার কথায় ফেরত আসতে হবে। হোয়াট আই মিন টু সে ইজ, হোয়াট আই এম ট্রাইং টু ডিসকাস, সরি আই কান্ট রিমেম্বার প্রপারলি বাট আই ওয়ান্ট টু সে ইজ, সরি আই হ্যাভ লস্ট মাই ট্রেন অফ থটস, হোয়াট আই এম ট্রাইং টু সে। আপনাকে আবার কথায় ফেরত আসতে হবে। ওকে আমি কি বলতেছি ভুলে গেছি, কিন্তু আমি আসলে যেটা মিন করতে চাই সেটা হচ্ছে এটা, এরকম বলবেন। ওকে, সো যদি এক্সামিনারের কথা বুঝতে না পারেন, হ্যাঁ এক্সামিনার কি কইতেছে বোঝেন নাই, স্পিকিং পার্ট 3 এর প্রশ্নগুলো বেশ বড় হয়ে থাকে, যদি প্রশ্ন বুঝতে সমস্যা হয় তাহলে বিনয়ের সাথে এক্সামিনারকে জিজ্ঞেস করবেন যে হচ্ছে রিপিট করার জন্য। যেমন এই কোশ্চেনটা যে হোয়াট ডিসঅ্যাডভান্টেজেস আর দেয়ার ইন এ সোসাইটি হোয়ার দ্য গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পোর ইজ ভেরি লার্জ। ওকে, নাজির আহমেদ ভাই টেকনিক নাম্বার 4 হচ্ছে কনসেশন, মানে দ্বিমুখিতা। আপনাকে বলছে যে একটা দেশের সুনাম বলেন, সুনাম করতে করতে দুই চারটা দুর্নামও করে দিবেন, এটাকে বলা হচ্ছে দ্বিমুখিতা। ওকে, সো এই যে দেখেন এই প্রশ্নটা অনেক বড়, হোয়াট ডিসঅ্যাডভান্টেজেস আর দেয়ার ইন এ সোসাইটি। এইটুক শোনার সাথে সাথে আপনি আনসার করা শুরু করছেন। ওকে, সমাজে অনেক ধরনের সমস্যা থাকে, এই সেই হ্যান ত্যান, আগে প্রশ্ন পুরোটা শোনেন, ওয়েট করেন। হোয়াট ডিসঅ্যাডভান্টেজেস আর দেয়ার ইন এ সোসাইটি, একটা সোসাইটি কি কি ডিসঅ্যাডভান্টেজ থাকে,
where the gap between rich and poor is very large, যেখানে গ্যাপটা অনেক বেশি, ধনী এবং গরিবের মধ্যে গ্যাপটা অনেক বেশি। তাহলে ধনী এবং গরিবের মধ্যে যদি অনেক বেশি গ্যাপ হয় তাহলে সমস্যাটা কি? প্রথমেই বলবেন সরি স্যার উড ইউ মাইন্ড রিপিটিং দ্য কোশ্চেন প্লিজ। একদম 99% ক্ষেত্রে টিচাররা দুইবার বলে, এই প্রশ্নটা টিচাররা দুইবার বলে, তাও বোঝেন নাই। আপনার মানে উচ্চারণ প্রোনাউন্সিয়েশন রিলেটেড সমস্যার কারণেই হোক, সেন্টেন্সটা বড় হয়ে যাওয়ার কারণেই হোক, অথবা স্পিকিং পার্ট 3 শেষের 2-4টা কোশ্চেন হওয়ার কারণে আপনার মাথা জ্যাম হয়ে হ্যাং হয়ে গেছে, এটার কারণেই হোক, আর আপনার হচ্ছে ওই টেনশনের কারণেই হোক, যেভাবেই হোক, আপনি যদি না বুঝতে পারেন তো একদম প্রথমবার বলবেন সরি স্যার উড ইউ মাইন্ড রিপিটিং দ্য কোশ্চেন প্লিজ। 99% ক্ষেত্রে টিচাররা এক্সপ্লেন করে। শুধুমাত্র খুব রেয়ার কেসে আমাদের এক স্টুডেন্ট, সে এখন নরওয়েতে আছে, নর্থ সাউথ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, ওনাকে রিপিট করে নাই, প্রথমবার বলছে, প্রথমবারই রিপিট করে নাই, পরের কোশ্চেনে চলে গেছে, তারপরেও সে 6 পেয়েছিল। তো যদিও আপনি আগে অনেক বেশি বলে ফেলছেন, সময় কম, তখন রিপিট না করে অন্য কোশ্চেন করতে পারে, ওকে। বাট 99% ক্ষেত্রে টিচাররা রিপিট করে। আপনি যে প্রশ্ন করছেন বোঝেন নাই, রিপিট করছে, এখন একবার বলবেন উড ইউ মাইন্ড রিপিটিং দ্য কোশ্চেন প্লিজ, তাও বোঝেন নাই, তখন টিচার তো অলরেডি বলছে, তাহলে এই একবার বললো, যদি দ্বিতীয়বারও বুঝতে না পারেন তখন বলবেন উড ইউ মাইন্ড এক্সপ্লেইনিং দ্য কোশ্চেন প্লিজ। এটা হচ্ছে একটু টাফ আর কি, 2-3-4 বার তো প্রশ্ন সাধারণত বলতে চান। সো উড ইউ মাইন্ড এক্সপ্লেইনিং দ্য কোশ্চেন প্লিজ, মানে রিপিট করছে তো বোঝেন না, তখন এক্সপ্লেইন করতে বলবেন। সো এক্সপ্লেইনও করে টিচাররা, যে এক্সামিনার সে এক্সপ্লেইনও করে, সো এক্সপ্লেইন করে ভিন্ন ভাবে বলবে। অথবা সরি স্যার আই ডিডন্ট গেট ইউ, উড ইউ মাইন্ড এক্সপ্লেইনিং দ্য কোশ্চেন প্লিজ, খুবই নম্র ভদ্র বিনয়ের সাথে টিচারকে হচ্ছে এটা বলবেন। আশা করি হচ্ছে যদি ন্যাশনাল থাকেন তাহলে হচ্ছে এটা বলবেন, আর যদি তাও না বুঝতে পারেন তাহলে এটারও কিছু আনসার আছে। সরি স্যার আই এম অ্যাফ্রেড আই ডোন্ট হ্যাভ এনাফ ইনফরমেশন রিগার্ডিং দিস ইস্যু because I'm a student of science or I'm a student of commerce. I don't think about it more, but I have little knowledge which is এইগুলা মানে আকাশ বাতাস আবল তাবল এই 2-4টা বলে তারপর ওই কাছাকাছি যায় এই রিলেটেড কথা। যেমন ধনী গরিবের পার্থক্যটা কি, ধনী গরিবের মধ্যে গ্যাপ বেশি হলে সমস্যাটা কি, তো এটা না বলে আপনি বলেন যে well it's really a tricky one for me, I didn't think it before, and you know I'm a student of science, so to be perfectly honest I don't think about it, but it's true what you say is true, that there's far difference between rich and poor in my country, because you know my country's GDP is not too high, and the economy is getting decision day by day. So ইকোনমি ভালো হচ্ছে খারাপ হচ্ছে এই আবল তাবল এই সমস্ত কথা বলতে থাকেন, বলতে রাহো, মানে বলতেই থাকেন, আসল কথার ধারে কাছে নাই। বাংলাদেশের কিছু রাজনীতি আছে না, যাদেরকে আসল প্রশ্ন করা হলে তারা ঘুরে ফিরে হচ্ছে অন্যদিকে নিয়ে যায়। তো আপনাকে প্রশ্ন করছে কি আর আপনি আনসার দিয়েছেন কি, এটা হচ্ছে মন্দের ভালো, ওকে, এটা হচ্ছে মন্দের ভালো হিসাবে কিছু আনসার হলেও বলবেন, বাট একেবারে ওই যে চুপ থাকবেন না। বাট এটা বললে এখন আমাকে প্রশ্ন করেন না যে ভাই এইভাবে বলা কি ঠিক, প্রশ্ন করছে একটা আপনি আর একটা বলছে এটা কি ঠিক, ভাই এটা ঠিক না, কিন্তু এটা মন্দের ভালো, যে সামথিং ইজ বেটার দেন নাথিং, অথবা হচ্ছে শূন্য গোয়ালের চেয়ে দুষ্ট গরু ভালো। এটা মন্দের ভালো। সো ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে প্রত্যেকটা টাইপস এর একটা করে এক্সাম্পল দেব, অবশ্যই আপনার জন্য কনফিডেন্ট থাকে। আর আজকে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে, সো ব্ল্যাক ফ্রাইডে কালকে ছিল, আজকে মনে হয় যে কালকে ব্ল্যাক, আজকে হোয়াইট স্যাটারডে, ব্ল্যাক উইকডে, ওকে। সো আজকে আমরা ইনশাআল্লাহ একটু মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটার জন্য, সবাই দোয়া করবেন। আর নেক্সট ক্লাসে আমরা কোশ্চেন আনসার বা অন্যান্য ইয়েগুলো আমরা দিব।
তো আপাতত যা দেখাইলাম, যা ইয়ে করলাম, এটা একটু বাসায় প্র্যাকটিস করেন। আর 30টা স্যাম্পল কোশ্চেন, স্যাম্পল আনসার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা আপনারা আগে একটু রিডিং দেন, আর নিজেদের মধ্যে আপনাদের যে হচ্ছে স্পিকিং পার্টনার দেওয়া হয়েছে তার সাথে প্র্যাকটিস করেন প্রতিনিয়ত। আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে ইমপ্রুভ হবে। বেশি তাড়াহুড়ো করিয়েন না। আর স্পিকিং পার্টনার ঝামেলা করলে স্পিকিং পার্টনার চেঞ্জ করেন। আগের ক্লাসে বলেছিলাম যে স্পিকিং পার্টনার 2-4টা করে রাখবেন, কাজেই ইনশাল্লাহ অসুবিধা হবে না। এই 30টা স্যাম্পল কোশ্চেন, হ্যাঁ এটা দিলাম। 20টা টপিকের উপর 30টা স্যাম্পল কোশ্চেন। এতে করে কি হবে, আপনি হচ্ছে আইডিয়া পাবেন। হ্যাঁ, এখানে দেখেন হচ্ছে এই যে হচ্ছে 30টা স্যাম্পল কোশ্চেন 20টা টপিকের উপর, খুবই সিলেক্টিভ আর বাছাইকৃত ভাবে আমরা এই শীটটা বানাইছি। 20টা টপিক নিয়েছি, 30টা কোশ্চেন বানাইছি। অ্যাডভার্টাইজিং, ল, সেলফোন, সিটি, কান্ট্রিসাইড, ওয়েদার, পাবলিক স্পিকিং, শপিং, কালচার, এগুলো এরকম টোটাল 20টা টপিক নিয়েছি, 30টা কোশ্চেন বানাইছি। এগুলো জাস্ট একটু রিডিং দিবেন, এগুলো মুখস্থ করতে হবে না। আর স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করেন। আর নেক্সট ক্লাসে আবার বিস্তারিত আলোচনা হবে। আর হচ্ছে ওকে, আর হচ্ছে এই আমাদের কালকে থেকে ফুল কোর্স শুরু হবে। আপনারা আপনাদের যারা বন্ধু বান্ধব যে আছে তাদেরকে একটু দাওয়াত দেন। কালকে থেকে ফুল কোর্স শুরু হবে ইনশাল্লাহ, জানায়েন। আর পড়াশোনা রিলেটেড সমস্যা হলে আমার যে ব্যক্তিগত মুঠোফোন নাম্বার আছে সেখানে বার্তা পাঠাবেন। সো আজকের মতো এখানেই সমাপ্তি। এই যে বললাম ব্ল্যাক ফ্রাইডে চলতেছে, আজকে মেবি হোয়াইট স্যাটারডে। আজকে একটু মার্কেটে যাচ্ছি, সো ব্ল্যাক ফ্রাইডে উইক, সবাই দোয়া করবেন। আর হচ্ছে ইনশাল্লাহ দেখা হবে বিজয়ে, তার আগে দেখা হবে নেক্সট ক্লাস ইনশাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা, আসসালামু আলাইকুম।